আচ্ছা, তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এবং এইটা মানে কেমিস্ট্রি, যদি তুমি মানে কি কি বলবো, যে এইচএসসি কেমিস্ট্রির সংকরায়নের ধারণা ছাড়া তুমি এইচএসসি কেমিস্ট্রি ভালোভাবে ফিল করতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমি অর্গানিক কেমিস্ট্রি যখন পড়াচ্ছি তখন আমি সংকরায়ন জিনিসটা পড়ায় নিচ্ছি, মানে সংকরায়নের উপর আলাদা লেকচার দিচ্ছি, এবং সেম লেকচারটা তোমাদের এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 এর জন্য প্রযোজ্য। আমি সেম লেকচার দিব যেন এইচএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এবং আমার কি বলে অর্গানিক কেমিস্ট্রির জন্য যতটুকু দরকার ততটুকু যেন কভার হয়ে যায়। ক্লিয়ার? সো এখন তাইলে এটা হচ্ছে সংকরণের পার্ট 1। এই পর্বে শুধুমাত্র সংকরণের কিছু বেসিক জিনিস এবং কয়েকটা আমরা সংকরায়ন পর্ব, এবং এর পরবর্তী পর্বে আমরা আরও বিভিন্ন অণুর আকৃতি বা তোমার মানে বন্ধন কোণ, সেগুলো কী কারণে চেঞ্জ হচ্ছে, এবং আমরা অর্গানিক কেমিস্ট্রির যে সমস্ত কম্পাউন্ডস পাই, যেমন বেনজিন, তারপরে হচ্ছে ফিউরান, পাইরিমিডিন, তো সেইগুলার সংকরায়ন কীভাবে বের করতে হবে সেটাও দেখাবো। মানে একটা কমপ্লিট লেকচার হবে, অ্যান্ড ইট উইল বি দ্য বেস্ট লেকচার অফ ইউর লাইফ যদি তুমি আমাদের সংকরায়ন পার্ট 1 এবং পার্ট 2 দুইটাই ভালোভাবে সিরিয়ালি ফলো করো। ক্লিয়ার? তো সংকরণে যাওয়ার আগে একেবারে বেসিক একটা জিনিস আমি যাইতে চাই, সেটা হচ্ছে অরবিটাল, যেটা অনেকে আমরা ভিজুয়ালাইজেশনটা না থাকার কারণে দেখা যায় যে সংকরণে গিয়ে আবার প্রবলেমে পড়তে হয়। সো আমি একেবারে অরবিটাল থেকে যাব। অরবিট কি, অরবিটাল কি। সো তোমরা জানো যে পরমাণুর যে গঠন আছে, সেই পরমাণুর গঠন নিয়ে যখন আলোচনা চলতেছিল বা যখন গবেষণা চলতেছিল, তো সেই সময়কার সময়ে রাদারফোর্ড এবং বোর, নিলস বোর কয়েকটা ধারণা দিয়েছিলেন। মেনলি প্রথমে রাদারফোর্ড আসছিলেন, এবং রাদারফোর্ড ধারণা দিয়েছিলেন যে একটা পরমাণুর যেই প্রোটন আছে, সেই প্রোটনের চারপাশে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। সো সেটা রাদারফোর্ড বলছিলেন বৃত্তাকার, এবং অন্য আরেকজন বিজ্ঞানী সামারফিল্ড বা সমারফিল্ড, ওনার নামটা, উনি বলছিলেন যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এখানে হচ্ছে একটা, আমি জাস্ট এটাকে করে দিই, এটাকে উপরে নিয়ে নিই। হাইব্রিডাইজেশন 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 পার্ট 1। এখন একটা জিনিস খেয়াল করো, ধরো আমি এই জায়গায় একটা কি দিলাম, এই জায়গায় মানে একটা না কয়েকটা প্রোটন দিলাম, জাস্ট এটা বুঝাইলো যে এখানে প্রোটন আছে, এখানে জাস্ট প্রোটন আছে, এখানে জাস্ট প্রোটন আছে। সো রাদারফোর্ড বলতেছিলেন যে এই প্রোটনের এইটাই হচ্ছে নিউক্লিয়াস, মানে সমস্ত যে প্রোটন আছে সেই সমস্ত প্রোটনগুলো সব একসাথে নিউক্লিয়াসে বিরাজ করে, এবং এই নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে কি করতে থাকে, ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে এখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে বৃত্তাকার কক্ষপথে। বাট তোমরা জানো যে রাদারফোর্ড মডেলের একটা কিন্তু সীমাবদ্ধতা ছিল, যে সীমাবদ্ধতা ছিল যে উনি হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ, তো ওনারা যে কনসেপশনটা দিয়েছিলেন যে এইখানে রাদারফোর্ড এবং সামারফিল্ড বা ওনারা যেই কাজটা করছিলেন সেটা হচ্ছে ওনারা ইলেকট্রনকে একটা পার্টিকেলস বা কণা ধরতেছিলেন, এবং ইলেকট্রনকে পার্টিকেলস এবং কণা ধরে ওনারা বিবেচনা করতেছিলেন যে এইখানে যে ইলেকট্রনটা আছে সেটা নিউক্লিয়াসের চারপাশেভাবে ঘুরতে থাকে। তো যেই কথাটা বলতেছিলাম যে এই রাদারফোর্ড এইখানে উনি যেই ব্যাখ্যাটা মানে উনি যেই মডেলটা দাঁড় করাইছিলেন সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ মানে পরমাণুগুলোর জন্য আমরা হাইড্রোজেন সদৃশ ছাড়া যে সমস্ত পরমাণু আছে সেই সমস্ত পরমাণুর ক্ষেত্রে এই কনসেপশনটা খাটাইতে পারি না। কীরকম আমি কথাটা বলি, এরকম যে ধরো যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের একটা প্রোটন আছে, তাই না? এই হাইড্রোজেনের একটা প্রোটন থাকবে, মানে এটার ইলেকট্রন থাকবে একটা, সো দেখানো যাচ্ছিল যে একটা ইলেকট্রন কক্ষপথের চারপাশে ঘুরতেছে, তাই না? এখন আমরা যদি হিলিয়াম নিয়ে চিন্তা করি, আমাদের রাদারফোর্ড কিন্তু কখনোই এই জিনিসটা বলে যান নাই যে একটা কক্ষপথে যদি 2টা ইলেকট্রন থাকে বা 3টা ইলেকট্রন যদি একটা পরমাণুর থাকে, তখন ওই 3টা ইলেকট্রন কিভাবে বিরাজ করবে সেটা কিন্তু উনি বলে যান নাই। তো সেটা যখন উনি বলে যান নাই, তো উনি যেটা করতেছিলেন সেটা হচ্ছে এই হিলিয়ামের ক্ষেত্রে ওনার মডেলটা ছিল এরকম যে হিলিয়াম প্লাস, কারণ হিলিয়াম, আমি যদি হিলিয়াম প্লাস নেই, হিলিয়াম প্লাস বলতে বোঝাবে যে হিলিয়ামের 2টা ইলেকট্রন ছিল, তার থেকে একটা ইলেকট্রনকে সরাই দিলাম। আলটিমেটলি মেইন কথা হচ্ছে আমরা কক্ষপথে কয়টা ইলেকট্রনকে রাখবো, মেইন কথা হচ্ছে কক্ষপথে আমরা শুধুমাত্র একটা ইলেকট্রনকে রাখবো। লিথিয়ামের ক্ষেত্রে কী হবে ভাই, লিথিয়ামের 3টা ইলেকট্রন, আমরা জানি নর্মালি লিথিয়ামের 3টা প্রোটন 3টা ইলেকট্রন। সো লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম 2+ এর গঠন রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা দিতে পারে। ক্লিয়ার? তো এই একটা ত্রুটি ছিল যে যদি বিভিন্ন ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রনগুলো কোন জায়গায় থাকবে, ইলেকট্রনগুলোকে আমরা কোন জায়গায় রাখতে পারবো, সেটা নিয়ে একটা ইয়া ছিল, সেটাও একটা রাদারফোর্ড মডেলের ত্রুটি ছিল।
সো সেটা থেকে কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, যেমন সামারফিল্ড এরকম উপবৃত্তাকার কিছু কক্ষপথের কথা চিন্তা করছিলেন, এবং তোমরা বইয়ে একটা মডেল দেখবা যে ব্যাপারটা হচ্ছে এরকম, যে এখানে যদি প্রোটন থাকে, এখানে যদি প্রোটন থাকে, সো দেখবা যে এরকম এরকম একটা কক্ষপথে একটা ইলেকট্রনকে দেখাচ্ছে, আবার এরকম একটা কক্ষপথে আর একটা ইলেকট্রনকে দেখাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এরকম একটা পরমাণুর চারপাশে এরকম উপবৃত্তাকার কক্ষপথ আছে, যেই উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলা বিরাজ করতে থাকে এবং ঘুরতে থাকে, এবং উপবৃত্তাকার কক্ষপথে এটা ত্রিমাত্রিক বিন্যাস উপবৃত্তাকার কক্ষপথে এগুলো ঘুরতে থাকে। সো এইটার পরও কিছু কিছু ব্যাখ্যা দেওয়া মানে কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না। সো সেই ক্ষেত্রে আমাদের রাদারফোর্ড আসলেন, এবং রাদারফোর্ড এসে ওনার মডেলটা ছিল এরকম যে উনি আগে আচ্ছা রাদারফোর্ডের কিন্তু আরেকটা ছিল, এটা কি বলে, ত্রুটি ছিল, যে কি বলে, যে একটা ইলেকট্রন যদি চার্জযুক্ত কোনো কণা যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তখন সেটা আস্তে আস্তে তার গতিপথ ছোট হইতে থাকবে, এবং সেটা একটা সময় গিয়ে মানে একেবারে সেন্টারে পতিত হবে। সো মেনলি রাদারফোর্ড মডেল ঠিক না। তো সেই কারণে আমাদের নিলস বোর আসলেন, এবং নিলস বোর এসে বললেন যে পরমাণুর যে কক্ষপথ, সেই কক্ষপথে উনি কয়েকটা স্থির কক্ষপথ বিবেচনা করে নিয়েছিলেন। সরি, পরমাণুর যে নিউক্লিয়াস, নিলস বোর যেটা করলেন সেটা হচ্ছে পরমাণুর যেই নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের চারপাশে উনি কয়েকটা স্থির কক্ষপথ ধরে নিয়েছিলেন, সেটা হচ্ছে স্বীকার্য। উনি মানে স্থির কক্ষপথ এরকমভাবে ধরে নিয়েছিলেন। তো এই যে নিলস বোর যেই কাজটা করলেন সেটা হচ্ছে, এই যে একটা কথা ছিল না যে চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তখন তার গতিপথ আস্তে আস্তে ছোটো হইতে থাকবে এবং একটা টাইমে সে সেন্টারে পতিত হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে প্রোটন, এটার চারপাশে একটা চার্জযুক্ত কণা ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন যেহেতু ঘুরতেছে সেহেতু আস্তে আস্তে সে শক্তি হারাবে। তাহলে একটা জিনিস যদি ঘোরার সময় যদি শক্তি হারায়, তখন তার কক্ষপথ ছোটো হয়ে আসবে। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি এরকমভাবে একটা সুতা নিলা, সুতার মধ্যে ধরো যে তুমি একটা ইটের টুকরা এখানে বেঁধে দিলা, দেন তুমি যদি এবার ঘুরাইতে থাকো, তুমি যত বেশি শক্তি দিবা দেখবা যে তার কক্ষপথ তত বেশি বড় হইতে থাকবে। কিন্তু তুমি শক্তি কমাইতে দেখো যে আস্তে আস্তে সুতাটা এরকম হইতে একটা টাইমে তোমার হাতিয়ে এসে পেঁচে যাইতেছে ব্যাপারটা। দ্যাট মিনস এই যে চার্জযুক্ত কণা যখন একটা বৃত্তাকার পথে ঘুরে, তখন সে তার কি করতে থাকে, সে হচ্ছে আলটিমেটলি শক্তি হারাইতে থাকে। এবং শক্তি হারানো মানে কি, আমি আগে যে যতটুকু কক্ষপথে ঘুরতে পারতাম ততটুকু কক্ষপথে ঘুরতে পারতেছি না, এবং আলটিমেটলি আমরা একটা প্রোটনে গিয়ে পতিত হচ্ছে সেই ইলেকট্রনটা। বুঝা গেছে ব্যাপারটা? সো সেটা ছিল বেসিক থিং। এখন বোর যেই জিনিসটা করলেন, বোর এক্সপেরিমেন্টালি দেখলেন যে না, এখানে ইলেকট্রনগুলো যেগুলো আছে সেগুলো কক্ষপথ ছোটো হচ্ছে না, সেগুলো একটা নির্দিষ্ট কক্ষপথেই থাকতেছে। এখন এই খেয়াল করো, এদিকে কনসেপশনটা একটু মানে সাংঘর্ষিক মনে হবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি ম্যাক্সওয়েল যেটা বলতেছিলেন যে চার্জযুক্ত কণার বৃত্তাকার কক্ষপথে ঘুরলে সেটা নিউক্লিয়াসে পতিত হবে, সেই জিনিসটা কি ভুল ছিল? না, সেটা ভুল না। অ্যাকচুয়ালি সেটা কথাটা ছিল এরকম যে চার্জযুক্ত কণা যদি ঘুরে, আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাইয়া তাহলে এই জিনিসটা আপনি রাদারফোর্ডের ক্ষেত্রে ত্রুটি দেখাচ্ছেন, কিন্তু নিলস বোর কেন সেটাকে স্বীকার্য ধরলেন? আমি নিলস বোরের কথাটা বিশ্বাস করবো না। নিলস বোরও যে ধারণা দিচ্ছেন সেখানে তো ইলেকট্রন ঘুরতেছে, তাহলে সেখানে আপনি এই জিনিসটা খাটান না কেন, এই জিনিসটা খাটাইতে চান না কেন? সেটার কারণ হচ্ছে ভাইয়া পরবর্তীতে এক্সপেরিমেন্টালি প্রুফ হয়েছে এখন ইলেকট্রনকে কোনো পার্টিকেলস ধরা হয় না, ইলেকট্রনকে ধরা হয় ওয়েভ বা তরঙ্গ। অর্থাৎ ইলেকট্রন ইজ নট এ পার্টিকেল। কখনো কখনো সেটাকে এখনও কিছু কিছু জায়গায় কখনো সেটাকে পার্টিকেল ধরা হচ্ছে, কখনো ওয়েভ ধরা হচ্ছে, বাট রিয়েলি ট্রুলি দ্যাট ইজ ওয়েভ, দ্যাট ইজ নট পার্টিকেল। কোয়ান্টাম থিওরি ওয়াইজ এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি ইলেকট্রন ইজ ওয়েভ। সো তুমি সেইখানে ম্যাক্সওয়েলের যেই ম্যাক্সওয়েলের যে কথাটা ছিল সেটা এখানে আর খাটানো এখন যাচ্ছে না, বিকজ ইলেকট্রন ইজ নট এ পার্টিকেল। আমরা এখন শিওরলি 100% বলতে পারবো না যে ইলেকট্রন ইজ পার্টিকেল। 50-50 আছে হয়তো বা, যে 50% পার্টিকেল, 50% যে কনসেপশনে আসতেছে যে সেটা ওয়েভ। সো দ্যাটস ওয়াই মডেলটা ঠিক এইরকম, যে এইখানে এই ইলেকট্রনটা ঘুরতেছে অ্যান্ড তার যে কক্ষপথ আছে সেই কক্ষপথটা ঠিক থাকতেছে। এখন নিলস বোর যেটা ধরলেন সেটা হচ্ছে নিলস বোরের ব্যাপারটা ছিল এরকম যে উনি একটা স্বীকার্য ধরে নিলেন যে এইখানে কক্ষপথগুলো স্থিরও থাকবে, এবং সেটা এক্সপেরিমেন্টালি আসছে বলে উনি ধরে নিচ্ছেন যে আচ্ছা এই কক্ষপথগুলো কক্ষপথেই থাকতেছে, ইলেকট্রনগুলো এসে নিউক্লিয়াসে পতিত হচ্ছে না। তো সেটা ধরে নিলেন। তো তার পরবর্তীতে আস্তে আস্তে যখন আরও এক্সপেরিমেন্ট হইতে থাকলো, তখন আমাদের মানে এই কয়েকটা কনসেপশন একটু ক্লিয়ার হওয়া দরকার যে অরবিটাল সেই জিনিসগুলো রিয়েলি কি, মানে এখনকার ধারণা অনুযায়ী রিয়েলি কি। আগে তো সেগুলো জাস্ট একটা মানে জাস্ট কি, সেখানে ইলেকট্রন ঘোরার একটা মানে জাস্ট রাস্তা ছিল বা একটা ছিল, মানে পথ ছিল, বাট এখন রিয়েলি কি।
তো এখন আমরা কোয়ান্টাম থিওরি ওয়াইজ বা কোয়ান্টাম থিওরিতে যখন আমরা আস্তে আস্তে যাইতে থাকবো বা আমরা যদি একটু হায়ার লেভেলে পড়ালেখা করি তখন দেখবো যে ইলেকট্রন এই যে এখানে যখন আমি একটা দিচ্ছি, ধরো এটা হচ্ছে একটা প্রোটন, এই প্রোটনটার চারপাশে যখন আমি দিচ্ছি যে এইখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রনকে দেখাচ্ছি, রিয়েলি ইলেকট্রনটা এখানে না, ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, 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 এখানেও মানে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে ইলেকট্রনটা। অ্যান্ড ইলেকট্রনটার এই যে যেই জায়গাটায় থাকার পসিবিলিটি বেশি, ইলেকট্রনটার যেই জায়গাটা থাকার পসিবিলিটি বেশি, খেয়াল করো এই যে ইলেকট্রনটা মেনলি আমরা ধরতে যে ইলেকট্রনটা একটা অরবিটে থাকে, তাই না? সো অরবিটে গিয়ে তুমি ইলেকট্রনটাকে কোন জায়গায় পাওয়ার সেটার পসিবিলিটি বেশি, সেই প্রবাবিলিটির জায়গাটাকে, সেই জায়গাটাকে বলা হয় যে একটা ওয়ান টাইপ অফ অরবিটাল। তখন অরবিটালের কথাটা আসলো কারণ ইলেকট্রনকে পাওয়ার জন্য আমাকে একটা নির্দিষ্ট জায়গায় যাইতে হবে। তুমি কক্ষপথে ঢুকলেই তুমি ইলেকট্রনকে পাওয়া যাবে না, কক্ষপথে ঢুকলে ইলেকট্রনকে কোনোভাবে পাওয়া যাবে না, সে ঘুরতেছে। তো ইলেকট্রনটাকে কোন জায়গায় পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি সেইটার উপর ভিত্তি করে একটা মানে অরবিটালের ধারণাটা করা হয় এবং সেটা পারফেক্টলি এখন পর্যন্ত কাজ করতেছে। যে এখানে কি, যে এখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এইখানে আমরা কক্ষপথে দেখাবো না, ইলেকট্রনটা পাওয়ার পসিবিলিটি হচ্ছে এই জায়গাটাতে বেশি, এই জায়গাটাতে বেশি, এই জায়গাটাতে। হ্যাঁ, ইলেকট্রনটাকে এই জায়গাতেও পাওয়া যেতে পারে, একটা ইলেকট্রনকে এই জায়গাতেও পাওয়া যেতে পারে, কিন্তু 90% কেসের ক্ষেত্রে ইলেকট্রনটাকে আমরা এই জায়গাটায় পাচ্ছি এবং এই রিজিয়নটার মধ্যে কোনো একটা জায়গায় পাচ্ছি ইলেকট্রনটাকে। ক্লিয়ার? সো এখন আমরা যদি ধরো যে দুইটা ইলেকট্রন, ধরো ফার্স্ট ইলেকট্রন সেকেন্ড ইলেকট্রন, এগুলো আছে হচ্ছে 1s অরবিটালে, এগুলো আছে কোন অরবিটালে? 1s অরবিটালে। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা যদি আরেকটা ইলেকট্রন এখানে অ্যাড করি, মানে আরেকটা ইলেকট্রন চিন্তা করি, তখন দেখা যাবে যে ওই ইলেকট্রনটারও থাকার পসিবিলিটি এই জায়গাটাতে বেশি। অর্থাৎ এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে এরকম ত্রিমাত্রিক স্পেরিক্যাল শেপের মধ্যে জায়গার মধ্যে ইলেকট্রনটাকে, এটা হচ্ছে ত্রিমাত্রিক এরিয়া, ত্রিমাত্রিক একটা স্পেরিক্যাল শেপের মধ্যে ইলেকট্রনটা থাকার পসিবিলিটি বেশি এবং দুইটা ইলেকট্রন এই জায়গাতেই নর্মালি 90% কেসের ক্ষেত্রে এই জায়গাতেই থাকতেছে। এখন আমরা যদি আরেকটা ইলেকট্রনকে অ্যাড করি তখন দেখবো যে সেই ইলেকট্রনটা থাকার পসিবিলিটি বেশি হবে এই রিজনটাতে, এবং এটাও একটা ত্রিমাত্রিক রিজন, এই রিজনটাতে ইলেকট্রন থাকার পসিবিলিটি বেশি হবে। এবং এই যে আমরা যে রিজিয়নগুলো এখন চিন্তা করতেছি, শুনো, আমরা যখন অরবিট আঁকতেছিলাম সেগুলো ছিল একটা দ্বিমাত্রিক জাস্ট একটা ইমাজিনেশন যে এই জায়গাটা আছে, কিন্তু এটা হচ্ছে অরবিটাল হচ্ছে ত্রিমাত্রিক জিনিস, যে ত্রিমাত্রিক অঞ্চল, যেই অঞ্চলে ইলেকট্রন থাকার পসিবিলিটি সব থেকে বেশি, ওই অঞ্চলটাতে আমরা মানে ইলেকট্রনটাকে পাইতে পারি, ওই অঞ্চলের যে কোনো পয়েন্টে আমরা ইলেকট্রনটাকে পাওয়ার পসিবিলিটি বেশি। এখন খেয়াল করো, তো এইখানেও যদি আমরা দুইটা ইলেকট্রনকে রাখি তখন দেখা যাবে যে 1sও দুইটা ইলেকট্রন থাকতেছে, 2sও দুইটা ইলেকট্রন থাকতেছে এবং ইলেকট্রনগুলো থাকার পসিবিলিটি, 1s এর ইলেকট্রনগুলো থাকার পসিবিলিটি এই রিজনে বেশি এবং 2s এর ইলেকট্রনগুলো থাকার পসিবিলিটি এই রিজনে বেশি। বাট এখন যদি তুমি আরেকটা ইলেকট্রন অ্যাড করো একটা পরমাণুতে, তখন একটা খুব দেখা যাবে, খুব কি অদ্ভুত টাইপের একটা শেপ দেখা যাবে। শেপটা কীরকম, যে এখন ইলেকট্রনটা তুমি দেখবা যে ইলেকট্রনটা আর এই বৃত্তাকার বা স্পেরিক্যাল শেপের রিজিয়নে নাই, ইলেকট্রনটা আসে হচ্ছে ঠিক এরকম রিজিয়নে। অর্থাৎ এর পরবর্তী যে ইলেকট্রন সেই ইলেকট্রনটাকে পাওয়ার পসিবিলিটি এইদিকে পাওয়ার পসিবিলিটি মোটামুটি নাই, কিন্তু ইলেকট্রনটাকে যদি তুমি এই রিজিয়ন ফলো করো তখন দেখবা যে এই রিজিয়নের মধ্যে সেই ইলেকট্রনটা থাকার পসিবিলিটি বেশি। অর্থাৎ এই রিজিয়নের মধ্যে 90% কেসের ক্ষেত্রে এই রিজিয়নের মধ্যে তুমি আইসা নেক্সট ইলেকট্রনটা পাচ্ছ, অর্থাৎ 5 নম্বর ইলেকট্রনটা পাচ্ছ। অথবা এখানে না থেকে অথবা এখানেও থাকতে পারে। খেয়াল করো, এরকম একটা রিজিয়নও ক্রিয়েট হতে পারে যে এরকম রিজিয়নের মধ্যে ইলেকট্রনটা থাকার পসিবিলিটি বেশি, এরকম রিজনের মধ্যে ইলেকট্রনটা থাকার পসিবিলিটি বেশি। অথবা এরকম আরেকটা রিজন, এরকম আরেকটা ডাম্বেল শেপ রিজন তৈরি হবে বোর্ডের এই পাশে মানে ত্রিমাত্রিক এক চক্র বরাবর। খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো ত্রিমাত্রিক বিবেচনা করতেছি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ধরো যে কি বলবো, এটা হচ্ছে ধরো যে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, দেন এটা হচ্ছে জেড এক্সিস। তো আমরা তো এটাকে জাস্ট এই বরাবর যে এক্স এক্সিস বরাবর এরকম একটা রিজন তৈরি হচ্ছে, ওয়াই এক্সিস বরাবর এরকম একটা রিজন তৈরি হচ্ছে এবং জেড এক্সিস বরাবর এরকম একটা রিজন তৈরি হচ্ছে। ক্লিয়ার? সো এই যে
এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর বা জেড এক্সিস বরাবর আমরা এখন কোনো বৃত্তাকার শেপ পাচ্ছি না, যে বৃত্তাকার শেপের মধ্যে যে স্পেরিক্যাল বা মানে গোলাকার শেপ পাচ্ছি না, যে গোলাকার শেপের রিজনের মধ্যে ইলেকট্রনটা থাকার পসিবিলিটি বেশি। এখন আমরা এরকম একটা ডাম্বেলড আকৃতির শেপ পাচ্ছি, যেই শেপের মধ্যে ইলেকট্রনটা থাকার পসিবিলিটি বেশি। অর্থাৎ আমি যদি এই জায়গাটায় আসি, এখন এই জায়গাটা আসলে নেক্সট যে ইলেকট্রনটা আছে সেটাকে পাওয়ার পসিবিলিটি দেখা যাবে যে 1 to 2% পাওয়া যাইতে পারে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটাতে তখন ইলেকট্রন থাকার পসিবিলিটিটা হচ্ছে বেশি, এই জায়গাটাতে ইলেকট্রন থাকার পসিবিলিটি হচ্ছে বেশি। সো সেইখান থেকে আস্তে আস্তে আমাদের সেই অরবিটালের ধারণাটা ইয়াতে আসে, এবং এই জায়গাটা কিন্তু খুব একটা মানে জিনিসের সমর্থন দেয়, ওয়েভকে সমর্থন দেয়। কীরকম, ধরো তুমি একটা কাজ করো যে একটা রশি নাও, এরকম একটা রশি ছিল, একটা বৃত্তাকার রশি বা এরকম একটা রশি ছিল, এবং এই রশিটাতে এরকমভাবে তরঙ্গ ক্রিয়েট করো। সো এই একটা রশিকে যদি এরকমভাবে তরঙ্গ ক্রিয়েট করো, তখন কি হবে, রশিটা এরকমভাবে যাবে না। অ্যান্ড এই রশিটাকে যদি এরকমভাবে তরঙ্গ ক্রিয়েট করতে থাকো, অ্যান্ড এই রশিটাকে যদি তুমি এরকমভাবে কন্টিনিউয়াসলি করতে থাকো, এবং আরেকটা তরঙ্গ যদি এইখানে মানে এইখানে তোমার হাত সংযুক্ত, এইখানে রশিটা অন্য কোনো জায়গায় সংযুক্ত, তখন যেই তরঙ্গটা ক্রিয়েট হবে সেটা এইভাবে যাবে, অ্যান্ড এইভাবে আবার একটা তরঙ্গ ফিরে আসবে। তো সেই তরঙ্গটা যখন ফিরে আসবে তখন এরকম একটা শেপ হবে, খেয়াল করো। অ্যান্ড এই যে এইখানে আমরা তরঙ্গ দিয়ে যেই শেপটা পাচ্ছি না, সেই শেপটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে এরকম একটা শেপ, এরকম একটা শেপ। এই কারণে বলতেছিলাম যে ইলেকট্রনকে মোটামুটি এখন মানে ওয়েভ বলা যায়, ইলেকট্রন মানে এই জায়গায় থাকার পসিবিলিটি বেশি। সো এইগুলাকে বলা হয় পসিবিলিটি ওয়েভ বা প্রবাবিলিটি ওয়েভ, যেই ওয়েভটার মধ্যে বা যেই রিজনটার মধ্যে ইলেকট্রন থাকার পসিবিলিটি সর্বাধিক। ক্লিয়ার? সো সেইখান থেকে ধারণা আসলো হচ্ছে যে আমাদের অরবিটালের ধারণাটা, এবং এই অরবিটালের ধারণা থেকে আলটিমেটলি আস্তে আস্তে আমরা আরেকটু নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ কি, এখন হচ্ছে আমরা তাহলে এইগুলো জানলাম যে এই যে আমরা 1s 2s সেগুলো 1s তারপরে 2s তারপরে 2p 3s 3p এগুলো যে লিখতেছিলাম 3d এগুলো যে লিখতেছিলাম, এগুলা কি, এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি এক একটা রিজিয়ন, জাস্ট যেই রিজিয়নে ইলেকট্রন থাকার পসিবিলিটি সবথেকে বেশি। এখন একটা জিনিস চিন্তা করো, ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের স্টুডেন্টসদের মানে আমরা কেন জানি পড়তে পড়তে আমাদের কনসেপশনটা ঠিক এইরকম একটা জায়গায় যে দাঁড়ায় যে আমরা মনে করি যে প্রোটনের চারপাশে মনে হয় যে এরকম রিজিয়নই আছে, মানে এরকম রিজিয়ন আছে না, এরকম রিজিয়নটা জাস্ট আমাদের কল্পনা করা বা আমাদের এক্সপেরিমেন্টালি বের করা যে এই রিজিয়নের মধ্যে ইলেকট্রন থাকার পসিবিলিটি বেশি। কিন্তু এই মানে তুমি একটা চিন্তা করতে হবে যে একটা পরমাণুর চারপাশে এরকম কিছু একটা গোলাকার আছে না, কিছু গোলাকার নাই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে জাস্ট এক্সপেরিমেন্টাল থিওরি যে এই জায়গাটার মধ্যে আমরা জাস্ট সীমানা দিলাম যে এই জায়গাটার মধ্যে ইলেকট্রনটা থাকার পসিবিলিটি বেশি। সো এগুলো হচ্ছে রিয়েলি 1s 2s 2p, এগুলো রিয়েলি এরকম কোনো মানে ডাম্বেল শেপের কিছু নাই, এটা জাস্ট একটা আমরা জাস্ট প্রবাবিলিটি দেখলাম যে এই জায়গাটার মধ্যে প্রবাবিলিটিটা বেশি, ইলেকট্রন থাকার প্রবাবিলিটিটা বেশি। এবার তো ক্লিয়ার? সো এখন চিন্তা করো, এখন আমরা যাবো হচ্ছে তাহলে আমরা বুঝলাম যে আমরা যখন একটা ইলেকট্রনের এখন ইলেকট্রন বিন্যাস করি সেখানে রিয়েলি অরবিটালের ধারণাটা কীভাবে কাজে দেয়। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মানে এই কনসেপশনটা আমি কেন দিলাম কারণ একটু পরে বুঝতে পারবেন যে আমার এই জিনিসগুলো নিয়ে ডিল করতে হচ্ছে। সো কারো যদি অরবিটাল সম্পর্কে খুব ভালো ধারণা না থাকে তখন দেখা যাবে যে সেই জিনিসটা ফিল করতে পারতেছে না। তো এখন সংকরণের কনসেপশনটা কোন জায়গা থেকে আসলো? সংকরণের কনসেপশনটা আসছে হচ্ছে সমযোজী বন্ধন থেকে। আমরা তো জানি যে সমযোজী বন্ধনে কী হয়, সমযোজী বন্ধনে একটা পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন মানে দুইটা পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন শেয়ার হয় এবং শেয়ার হয়ে তারা একটা যৌগ গঠন করে। এখন আমি একেবারে জাস্ট নর্মালি দেখাবো। ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি দুইটা হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন যে অণু গঠিত হয়েছে সেই হাইড্রোজেন অণুটা কীভাবে গঠিত হয়েছে সেটা তুমি বের করো। তাহলে তুমি কীভাবে বের করো? তুমি বলবো যে হাইড্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 1s1, আর আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। অর্থাৎ হাইড্রোজেনকে আমরা এইভাবে দেখাইতে পারি, এদিকে হচ্ছে প্রোটন আছে, এদিকে হচ্ছে প্রোটন আছে, প্রোটনের এদিকে হচ্ছে একটা প্লাস আর এদিকে হচ্ছে একটা ইলেকট্রন থাকে, আর এটা হচ্ছে একটা প্লাস, এটা এখানে হচ্ছে একটা ইলেকট্রন থাকে, আর এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন, যেই হাইড্রোজেনটার অ্যাকচুয়ালি আরেকটা ইলেকট্রন থাকতেছে এবং তারা কি করে, তারা যখন একসাথে আসে তখন তাদের ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এই জায়গায় তাদের ইলেকট্রনগুলো শেয়ার হয়, ইলেকট্রনগুলো কী হয়, শেয়ার হয়। সো এইভাবে তারা সমযোজী বন্ধন গঠন করে। আমরা যখন ক্লাস 9-10-এ পড়তেছিলাম তখন আমরা কিন্তু আমাকে যদি বলতো যে ভাই তুমি ফ্লুরিন F2 এর গঠন বিন্যাস দেখাও, তাহলে আমরা কি দেখাইতাম? আমরা বলতাম যে ভাই ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কি? ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5, তাই না? তাহলে 2p5 হলে আমরা এইভাবে দেখাইতাম যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ফ্লুরিন, খেয়াল করো এটা হচ্ছে ফ্লুরিন, এটা হচ্ছে দুইটা ইলেকট্রন এখানে থাকতেছে, দুইটা ইলেকট্রন এখানে হচ্ছে থাকতেছে হচ্ছে 7টা ইলেকট্রন, তাই না? তো আমরা এইভাবে দেখাইতাম 1 2
3 4 5 6 দেন এখানে একটা দেখাতাম 7 দেন আমরা কি করতাম আরেকটা ফ্লুরিনকে এখানে দিয়ে দিতাম এখানেও শেষ কক্ষপথে এরকমভাবে 7টা ইলেকট্রন এক্সিস্ট করে ক্লিয়ার 7টা ইলেকট্রন এবং তারা এভাবে অষ্টক পূরণ করতো তাই না এখন এইদিকে আমাদের একটু মানে বাইরে যেতে হবে এইদিকে তুমি ফ্লুরিনের কথা চিন্তা করো এটা হচ্ছে ফ্লুরিন তাই না এই ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাসটাকে যদি একটু এক্সপান্ড করি আমরা তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করো ফ্লুরিন হচ্ছে এটা 9 দ্যাট মিনস আমরা পাচ্ছি হচ্ছে 1s2 দেন 2s2 দেন পাচ্ছি হচ্ছে 2p আমরা এই x অরবিটাল 2py অরবিটাল 2pz অরবিটাল এগুলোতে আমরা বিন্যস্ত করবো এবং আমরা জানি যে আমরা যখন অরবিটালগুলো যখন দেখাচ্ছিলাম যে পি অরবিটাল অ্যাকচুয়ালি 3টা অ্যাক্সিস বরাবর থাকে সো 3টা অ্যাক্সিস বরাবর ধরো এটা জেড এক্স অ্যাক্সিস বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে পি এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে পি ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর যেটা এটা জেড অ্যাক্সিস বরাবর সো জেড অ্যাক্সিস বরাবর যেটা থাকতেছে সেটা পি জেড এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা থাকতেছে সেটা হচ্ছে পি ওয়াই ক্লিয়ার সো আমরা এইদিকে কি করব প্রতিটাতে ইনিশিয়ালি একটা করে ইলেকট্রন দিব তারপরে হুন্ডের নীতি ওগুলা তো আগের পড়া জিনিস তো এখানে হবে 2টা ইলেকট্রন এখানে হবে 2টা ইলেকট্রন এখানে হবে একটা ইলেকট্রন তার মানে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে ফ্লুরিনের ক্ষেত্রে যখন ইলেকট্রনগুলো শেয়ার হচ্ছে তখন কাদের মধ্যে শেয়ার হচ্ছে 2pz অরবিটাল এবং আরেকটা ফ্লুরিনের 2pz অরবিটালের মধ্যে একটা ফ্লুরিনের 2pz অরবিটাল এবং আরেকটা ফ্লুরিনের 2pz অরবিটালের মধ্যে কারণ এইখানে আমরা দেখতে পারতেছি যে এইখানে তাদের কি আছে ভাইয়া এইখানে তাদের শেষ কক্ষপথে একটা মানে শেষ কক্ষপথে বলতে এই জায়গাটাতে একটা ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে এবং এই জায়গাটাতে আমরা আরেকটা ইলেকট্রন দিয়ে দিলে এই পুরো জিনিসটা স্টেবল হয়ে যাবে ক্লিয়ার দ্যাট মিনস এই যে আমরা যেই চিত্রটা দেখায় আসতেছিলাম সেই চিত্রটা সামহাও এখন যদি তুমি হায়ার লেভেলে লিখো তাহলে ভুল কেন কারণ তুমি দেখাচ্ছ যে সেখানে অরবিটগুলো শেয়ার হচ্ছে মানে অরবিটগুলোর মধ্যে ইলেকট্রন শেয়ার হচ্ছে বাট রিয়েলি কি অরবিটগুলোর মধ্যে হচ্ছে নাকি 2pz অরবিটালের মধ্যে হচ্ছে অথবা তুমি একটা কাজ করতে পারো তুমি যদি মানে হুন্ডের নীতি বা ওই নীতিগুলো যদি ফলো করো তখন তুমি কিন্তু এই ইলেকট্রনগুলোকে কিন্তু তুমি এক্স এক্সিসে একটাকে রেখে দিতে পারো অর্থাৎ 2py 2pz এখানে একটা রেখে দিতে পারো কেন রেখে দিতে পারো কারণ আমরা নীতিটা এরকম পড়ছিলাম যে প্রতিটাতে আগে একটা করে দিতে হবে প্রতিটাতে আগে একটা করে থাকবে তারপর যদি বাড়তি থাকে তাহলে সেইগুলা মানে আমরা দিতে পারবো তাহলে আমরা এই যে এইদিকে দিয়ে দিলাম এদিকে দিলাম না ক্লিয়ার সো জাস্ট এক্স এক্সিস ধরো এক্স এক্সিসে একটা বাকি রইল তাহলে এখন যদি আমাদেরকে বলে যে ভাই তুমি রিয়েল চিত্রটা দেখাও যে ফ্লুরিন কিভাবে বন্ধন গঠন করে তখন আমাদের দেখাইতে হবে যে ফ্লুরিনের যে 2px অরবিটাল আছে সেই 2px অরবিটাল এবং আরেকটা ফ্লুরিনের 2px অরবিটালের মধ্যে অধিক্রমণ ঘটে ব্যাপারটা হচ্ছে এরকম খেয়াল করো ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে ধরো ফ্লুরিন এটা হচ্ছে ফ্লুরিন এখন এই যে ফ্লুরিনটা আছে সেই ফ্লুরিনের চারপাশে অনেকগুলা আছে আমি দেখাইতে পারি এই ফ্লুরিনের চারপাশে ধরো যে 1s আছে 1s দেন 2s আছে দেন কি 2s তারপরে কি আছে ভাই তারপরে 2s এর পরে এই যে 2px আছে এই বরাবর 2px ক্লিয়ার এদিকে 2p এদিকে 2p আছে 2py আছে এন্ড 2pz আছে ধরো এই অ্যাক্সিস বরাবর ত্রিমাত্রিক অ্যাক্সিস তো ওই ব্লোডের মধ্যে দুটো দেখানো যাবে আরেকটা ধরো যে এই বরাবর একটা এই বরাবর আসলো আরেকটা ওই বরাবর গেল সো এখন এদিকে হচ্ছে আরেকটা ফ্লুরিন এদিকে হচ্ছে ধরো আরেকটা ফ্লুরিন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা যদি 2px হয় এটা যদি 2px হয় তাহলে এই 2px এর মধ্যে কি আছে একটা ইলেকট্রন এক্সিস্ট করতেছে এন্ড এখানে আমরা আরেকটা ফ্লুরিন দেখাবো সো এই আরেকটা ফ্লুরিনের মধ্যে এইটার শেষ কক্ষপথে এরকমভাবে আছে অরবিটাল দেন 2s 2p দেন 1s 2s দেন এইখানে আরেকটাই আছে এবং এইখানে যে 2px অরবিটালটা আছে এখানে যে 2px অরবিটালটা আছে 2px অরবিটাল এই 2px অরবিটাল আর এখানে 2px অরবিটাল দুইটা একসাথে কি হয় ভাই দুইটা একসাথে ওভারল্যাপিং করে এবং এই যে 2px অরবিটালে যেই ইলেকট্রনটা ছিল সেটাকে অপোজিট স্পিনে হইতে হবে এবং তারা আলটিমেটলি তাদের নিজস্ব অরবিটালে ছিল কিন্তু যখন তারা এভাবে আমরা যখন বুঝাচ্ছি যখন তারা সমযোজী বন্ধন গঠন করতেছে তখন যেটা হইতেছে সেটা হচ্ছে এই যে দুইটা অরবিটাল সেই দুইটা অরবিটাল একে অপরের সাথে অধিক্রমণ করতেছে মানে ওভারল্যাপিং করতেছে এবং এই দুইটা ইলেকট্রন এখন এই যে ওভারল্যাপিং করার যে রিজিয়ন আছে সেই রিজিয়নে এখন এক্সিস্ট করতেছে সেই রিজিয়নে কি করতেছে এখন এক্সিস্ট করতেছে তাহলে এটা হচ্ছে ফ্লুরিন
যেই অণুটা আছে সেই ফ্লুরিন অণুর গঠন হচ্ছে এটা, যে রিয়েলি আমরা যখন সমযোজী বন্ধন এখন দেখাবো তাহলে আমাদেরকে এইভাবে দেখাইতে হবে যে এইটার 2p x অরবিটাল বরাবর হইতেছে, অথবা তুমি এটা চিন্তা করো এই 2p z বরাবরও হইতে পারে, তাহলে ফ্লুরিনটা হবে এরকম একটা ফ্লুরিন আর তার থেকে উপর থেকে আরেকটা ফ্লুরিন আসতেছে। বাট যাই হোক না কেন তাদের মধ্যে তাদের যে অণুর যে গঠন প্রকৃতি সেটা হবে সরল রৈখিক, অর্থাৎ এই জায়গায় এই ফ্লুরিন আর এই ফ্লুরিনের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ক্লিয়ার? 180 ডিগ্রি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এত হিজিবিজি দেখাবো না, আমাদের যদি বলে যে ফ্লুরিন অণুর মানে গঠন দেখাও, তাহলে আমরা জাস্ট এই ইলেকট্রন বিন্যাস লিখে দেন আমরা কি দেখাবো, ইলেকট্রন বিন্যাস লিখে আমরা দেখাবো যে এটা হচ্ছে ফ্লুরিন, এটা হচ্ছে ফ্লুরিন, দেন এটার যে একটা পি অরবিটাল আছে, এটা যে একটা পি অরবিটাল আছে সেই পি অরবিটালের সাথে আরেকটা ফ্লুরিনের পি অরবিটালে কি ঘটছে, অধিক্রমণ ঘটছে, এবং এইদিকে ফ্লুরিন এবং ফ্লুরিনের যেই বন্ধন কোণ সেই বন্ধন কোণ হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। ক্লিয়ার? এইটা ছিল হচ্ছে অরবিটাল, মানে অরবিটালের যে অধিক্রমণ করে, এটা একটা থিওরি ছিল যে অরবিটাল অধিক্রমণ করে তারা এরকমভাবে সমযোজী বন্ধন গঠন করতেছে। তো আমাকে যদি এখন বলে যে হাইড্রোজেন করো, তাহলে আমরা কি বলবো, হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1 আর একটা 1s1, অর্থাৎ হাইড্রোজেনের s অরবিটাল আর হাইড্রোজেনের আর একটা s অরবিটাল, সেই s অরবিটাল আর এই s অরবিটাল অ্যাকচুয়ালি কী করে, তারা অধিক্রমণ করে, এবং তারা যেটা হয় এটা হচ্ছে একটা s অরবিটাল এবং এটা হচ্ছে আর একটা s অরবিটাল, দুইটা s অরবিটাল একে অপরের ভিতরে ঢুকে যায়, মানে অধিক্রমণ করে বা ওভারল্যাপিং করে, এবং এদের যে দুইটা ইলেকট্রন ছিল, দুইটা স্পিনের বিপরীত ইলেকট্রন, সেগুলো এখন এদিকে এক্সিস্ট করে, এবং সেটা হচ্ছে হাইড্রোজেন অণু। এখন শোনো, আমি এখনও সংকরায়নে যাই না, সংকরায়নটা কখন মানে কেন প্রয়োজন পড়বে তোমরা নিজেরাই ফিল করবা যে ভাই এখন আমাদের সংকরায়ন লাগবে, সংকরায়নে এখনই যাইনি। বাট এইদিকে কয়েকটা জিনিস একটু দেখা দিতে চাই যে এখানে এই যে অরবিটাল সামনাসামনি অধিক্রমণের ফলে, সামনাসামনি সেম অ্যাক্সিস বরাবর অধিক্রমণের ফলে তারা যেই অ্যাটা করছে, যেই বন্ধনটা গঠন করছে সেটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। সেটাকে কি বলা হচ্ছে, সিগমা বন্ধন। তো হোয়াট ইজ সিগমা বন্ড, এই জিনিসটা খুব বেশি লাগবে, অর্গানিক কেমিস্ট্রিতে খুব বেশি লাগবে যে হোয়াট ইজ সিগমা বন্ড বা সিগমা বন্ধন কি, এটাকে এভাবে লেখা হয় সিগমা বন্ধন। সিগমা বন্ধন মানে হচ্ছে যে অরবিটালের, খেয়াল করো, সেম অ্যাক্সিস বরাবর অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যেই বন্ধন গঠিত হয় সেটাকে বলা হয় হচ্ছে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। আমরা আরেকটা জিনিস পড়বো, আরেকটা বন্ধন পড়বো, সেটাকে বলা হয় পাই বন্ড বা পাই বন্ধন। সো পাই বন্ড বা পাই বন্ধন কি সেটা আমি বুঝাই। আচ্ছা ঠিক আছে, তো তুমি তো এইদিকে ফ্লুরিন অণুর পারলা, হাইড্রোজেনের পারলা, এখন যদি তোমাকে বলি যে ভাই অক্সিজেন অণু কীভাবে গঠিত হয় সেটা দেখাও, তাহলে তুমি কীভাবে দেখাবে, আগে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করো। তাহলে তুমি যখন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করতে যাবা, তখন কি করবা, ধরো এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কি অক্সিজেন, তাহলে অক্সিজেনের কত 8, তাহলে আমরা কি পাচ্ছি 1s2 দেন 2s2 দেন 2p4। সো এটাকে আমরা ভাঙায় লিখবো, 2p4 মানে হচ্ছে 2px 2py দেন 2pz। ক্লিয়ার? সো প্রতিটাতে আগে একটা করে দিলাম, দেন আরেকটাতে একটা করে দিব। দ্যাট মিনস ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো, প্রতিটা থেকে আগে একটা করে দিব, মানে প্রতিটা অরবিটাল আগে একটা করে পূর্ণ করবে, তারপরে জোড়া অবস্থায় থাকতে পারবে ইলেকট্রন, তারপরে আমরা এটাকে দিলাম। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, দ্যাট মিনস 2px আছে দুইটা, 2py আছে একটা, 2pz আছে একটা। ক্লিয়ার? এখন প্রবলেমটা হবে ঠিক এই জায়গাটাতে, খেয়াল করো, প্রবলেমটা হবে ঠিক এই জায়গাটাতে। তুমি যখন অক্সিজেন অণু গঠন করবা তখন ছোটোবেলার চিত্রটাতে ফিরে যাও, তুমি কি দেখাইতেছিলা যে এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন, শেষ কক্ষপথে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা দেন পাঁচটা ছয়টা, তুমি দেখাইতেছিলা যে এই দুইটা ইলেকট্রন শেয়ার হচ্ছে, তাই না, এই দুইটা ইলেকট্রন শেয়ার হচ্ছে, অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রনের শেয়ার ঘটতেছে, অক্সিজেনের প্রতিটা অক্সিজেনের দুইটা করে ইলেকট্রন শেয়ার করতেছে। এখন সেটাকে যদি আমরা রিয়েল স্ট্রাকচারে, রিয়েল ফিনোমিনাতে যাই, তাহলে কীভাবে ঘটবে, আমি এখানে ধরলাম যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই জেড প্লেন, ক্লিয়ার? ওয়াই জেড প্লেনের মধ্যে একটা কাহিনী ঘটাইতেছে, খেয়াল করো। তো আমরা যদি এখানে অক্সিজেনটাকে লিখি, তো অক্সিজেনটা এখানে খেয়াল করো, অক্সিজেন তাহলে কি থাকতেছে 1s2 দেন 2s2 দেন 2px2 2py1 2pz1, এবং এই যে অধিক্রমণটা যেটা ঘটবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন গঠন করার জন্য কি থাকতে হবে, বিজোড় ইলেকট্রন থাকতে হবে, একটার বিজোড় ইলেকট্রন আরেকটার বিজোড় ইলেকট্রনের সাথে অধিক্রমণ ঘটবে। সো এখানে খেয়াল করো, এটা হচ্ছে একটা অক্সিজেন। সো এখন এই অক্সিজেনটার আমি জাস্ট এই অ্যাক্সিসগুলো দেখাই, ধরো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর এটা আছে, এটা হচ্ছে py। তো এটাতে আমরা জানি যে এটাতে হচ্ছে একটা বিজোড় ইলেকট্রন এক্সিস্ট করতেছে, এটাতে একটা বিজোড় ইলেকট্রন এক্সিস্ট করতেছে, এটা এখানেও এক্সিস্ট করতে পারে, এখানেও এক্সিস্ট করতে পারে।
মানে এইখানে থাকার পসিবিলিটিটা বেশি। আমি জাস্ট এইখানে দেখাচ্ছি যে এইখানে আছে ধরে নাও। তাহলে এখানে আমাদের আরেকটা অক্সিজেন দিতে হবে, তাহলে আরেকটা অক্সিজেন দিলে এখানে আমরা দেখালাম যে তারা বন্ধনটা যেভাবে গঠন করতেছে সেটা কীভাবে ভাইয়া, সেটা এইভাবে তারা বন্ধনটা গঠন করে ফেললো। অর্থাৎ এখানে যে আরেকটা যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলো এখন এই সংকর না, মানে এই মাঝখানের অ্যাভারেজ রিজনে চলে আসছে এবং এইভাবে তারা একটা সিগমা বন্ধন গঠন করছে এবং সেটা কোন অ্যাক্সিস বরাবর করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর। কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ঘটলে কি হলো, আমরা জানি যে অক্সিজেনের দুইটা ইলেকট্রন শেয়ার হয়, একটা আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অরবিটালে, আর একটা হচ্ছে পি জেড অরবিটালে। অর্থাৎ জেড অরবিটাল যেটা আছে সেটা ওয়াই অ্যাক্সিসের সাথে লম্ব, তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে যদি লম্ব হয় তাহলে জেড অ্যাক্সিসটা আমি এখানে এভাবে দেখাইতে পারি, খেয়াল করো, এভাবে দেখাইতে পারি। ধরো এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ক্লিয়ার? সো এই অ্যাক্সিসেও এখানে ধরো যে একটা ইলেকট্রন আছে, এখানে ধরো যে আরেকটা ইলেকট্রন আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এখন এই জায়গায় এই যে খেয়াল করো মুখোমুখি অধিক্রমণের ফলে সেম অ্যাক্সিস বরাবর অবস্থিত মুখোমুখি অধিক্রমণের ফলে যেই বন্ধনটা এদিকে গঠিত হয়েছে সেই বন্ধনটাকে বলা হবে হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এই বন্ধনটাকে কি বলা হচ্ছে, সিগমা বন্ড। কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে অক্সিজেন দুইটা ইলেকট্রন শেয়ার করে, মানে অক্সিজেনের দুইটা অরবিটাল একে অপরের সাথে অধিক্রমণ হয়। এখানে একটা আছে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যারা একে অপরের সাথে অধিক্রমণ করে একটা মলিকুলার অরবিটাল তৈরি করছে, যেই অরবিটালে ইলেকট্রনগুলো এক্সিস্ট করতেছে, অ্যান্ড এই ইলেকট্রনগুলোকে আমরা দুইটা অক্সিজেনেরই ধরতে পারি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে অক্সিজেনের যে আরেকটা অ্যাক্সিস বরাবর আছে তাদেরও অধিক্রমণের দরকার। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, তাদেরও অধিক্রমণের দরকার, কিন্তু তারা কিন্তু মুখোমুখি অধিক্রমণ করতে পারবে না, কারণ এই অরবিটালগুলো চেঞ্জ হতে পারবে না। অরবিটালগুলো যেটা জেড অ্যাক্সিস বরাবর আছে সেটা জেড অ্যাক্সিস বরাবর থাকবে, আর যেটা এক্স অ্যাক্সিস বরাবর আছে সেটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো, ধরো এটা হচ্ছে তিনটা অ্যাক্সিস, আমি একটা অ্যাক্সিস না তিনটা অ্যাক্সিস দিয়ে দেখাই, তিনটা অ্যাক্সিস দেখা যাচ্ছে কি না, নট শিওর, দেখি, ওকে দেখা যাচ্ছে। ধরো এটা হচ্ছে তিনটা অ্যাক্সিস, ক্লিয়ার? তো তিনটা অ্যাক্সিসের মধ্যে ধরো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তাদের অধিক্রমণ হলো, এটা কিন্তু মুখোমুখি অধিক্রমণ হয়েছে। এখন যদি অন্য কোনো অরবিটালের অধিক্রমণ হইতে হয়, এই অরবিটালগুলো অথবা এই অরবিটালগুলো কোনোটা যদি অধিক্রমণ হইতে হয় তখন তাদের পাশাপাশি অধিক্রমণ হইতে হবে, তারা অ্যাক্সিস বরাবর আর হইতে পারবে না, কারণ অ্যাক্সিস বরাবর হইতে গেলে এইদিকে ব্যান্ড হয়ে যাবে, সিগমা বন্ড ব্যান্ড হয়ে যাবে, বাট সিগমা বন্ড এইদিকে রিয়েলি 180 ডিগ্রি কোণেই থাকে। সো রিয়েলি বাকি যেই এখন অরবিটালগুলো আছে সেইগুলো যদি ওভারল্যাপিং করতে হয় তাহলে তাদেরকে পাশাপাশি অধিক্রমণ করতে হবে, পাশাপাশি অধিক্রমণ করতে হবে। সো পাশাপাশি অধিক্রমণ কিভাবে করে, এটা অ্যাকচুয়ালি জাস্ট মানে পরমাণুর আকার তো অত্যন্ত ছোট, তোমার কাছে এটা মনে হচ্ছে যে এরা অনেক দূরে আছে, বাট রিয়েলি এরা অনেক দূরে থাকে না, এরা খুব কাছাকাছি থাকে, এবং কাছাকাছি থেকে এরা পাশাপাশি এরকমভাবে অধিক্রমিত হয়। ধরো এটা হচ্ছে আমার একটা এ অরবিটাল, এটা হচ্ছে এই অরবিটাল, দেন আর একটা অরবিটাল যেটা আছে সেটা হচ্ছে এইভাবে পাশাপাশি এরকমভাবে অধিক্রমণিত হয়। এবং মাঝখানে ধরো যে এই জায়গাটাতে তুমি অক্সিজেনটাকে দেখায় দিলা, যে এই জায়গাটাতে অক্সিজেনটাকে দেখায় দেওয়া যায় যে এই যে এরকমভাবে, দেন এই যে এরকমভাবে, দেন আরেকটা অক্সিজেন এই দিক দিয়ে, দেন এরকমভাবে একর সাইড, মানে জাস্ট ব্যাপারটা হচ্ছে এরকম। আমি একটু করে তাহলে এদিকে দেখানো যাবে কি না, রিয়েলি ধরো এটা হচ্ছে অক্সিজেন, খেয়াল করো ছোটো করে আঁকলে ব্যাপারটা বোঝা যাবে। এটা হচ্ছে ধরো অক্সিজেন, দেন এটা হচ্ছে ধরো যে আমাদের জেড অ্যাক্সিস বরাবর অরবিটাল। সো এটা হচ্ছে আরেকটা অক্সিজেন, এটা হচ্ছে তাদের জেড অ্যাক্সিস বরাবর, এবং এখানে তাদের অধিক্রমণ ঘটছে, ক্লিয়ার? এবং এই যে মাঝখানে পরমাণুর আকার তো অত্যন্ত ছোটো, অরবিটাল তো অত্যন্ত ছোটো, সো সেইখানে পরমাণুর মাঝখানে হচ্ছে এই জায়গাটাতে ধরো যে তাদের সিগমা বন্ড গঠিত হয়েছে, এটা হচ্ছে অরবিটাল, নেক্সট অরবিটাল স্টেপ। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এরকমভাবে দেখালে বোঝা যায় যে তারা মুখোমুখিও অধিক্রমণ করতেছে অ্যান্ড তারা পাশাপাশিও অধিক্রমণ করতেছে, এরকম ছোটো দেখালে বোঝা যায় ব্যাপারটা। সো এখানে যেহেতু বোঝা যায় না, সো আমরা দেখাবো যে সেটা হচ্ছে রিয়েলি এরকমভাবে বন্ধনটা গঠিত হয়েছে, আমরা জাস্ট এইভাবে দেখাই দেবো যে তাদের এরকমভাবে একটা অধিক্রমণ করছে। এবং এই যে তাদের এই যে পাশাপাশি যে অধিক্রমণটা ঘটছে, সেই অধিক্রমণে কিন্তু দুইটা সাইট একসাথে কানেক্টেড হয়েছে, দুইটা সাইট, খেয়াল করো, একটা হচ্ছে অক্সিজেনের উপরে এই সাইটটার মধ্যে তাদের কানেকশানটা হয়েছে, এই সাইটটার মধ্যে কানেকশান হয়েছে, এবং এই সাইটের মধ্যে তাদের ওভারল্যাপিং করছে, তো দুইটা জায়গায় ওভারল্যাপিং করছে। অ্যান্ড এই অরবিটালগুলোর মধ্যে এখানে একটা ইলেকট্রন ছিল, দেন এখানে আরেকটা ইলেকট্রন ছিল, এই জেড অরবিটালের মধ্যে এখন যেই অ্যাটা গঠিত হয়েছে সেটাকে আমরা আরেকটা বন্ধন দেখাই, যেরকম অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখাই ভাই, দুইটা বন্ধন দেখাই না, যে এটা অক্সিজেন, তো এটা হচ্ছে অক্সিজেনের মধ্যে সিগমা বন্ধন, আর এই যে উপরে আরেকটা ডাবল বন্ড আমরা দেখাই না, সেটা হচ্ছে পাই বন্ধন, সেটা রিয়েল চেহারাটা হচ্ছে এইটা ভাই,
সেটা রিয়েল চেহারা হচ্ছে এটা, ক্লিয়ার? সেটা রিয়েল চেহারা হচ্ছে। আর আমরা যে অক্সিজেন অণু, আমাকে যদি বলো যে অক্সিজেন অণু লেখো, তাহলে তো আমরা এইভাবে লিখে ফেলি, তাই না? এই অক্সিজেন অণুর এই উপরের যে বন্ড, সেই উপরের বন্ডের রিয়েল চেহারা হচ্ছে এটা, যে তারা পাশাপাশি অতিক্রমণ করে এরকমভাবে একটা বন্ধন তৈরি করতেছে। এবং এই যে মুখোমুখি অতিক্রমণ করলে সেটাকে বলা হয় পাই বন্ধন, আর পাশাপাশি যদি অতিক্রমণ করে তখন, মুখোমুখি অতিক্রমণ করলে সেটাকে বলা হয় সিগমা বন্ধন। আর এই যে পাশাপাশি যে অধিক্রমণ, সে পাশাপাশি অধিক্রমণ করলে সেটাকে বলা হয় হচ্ছে পাই বন্ধন বা পাই বন্ড। এখন কোয়েশ্চেন আসতে পারে যে পাই বন্ধন বা পাই বন্ড দুর্বল নাকি সিগমা বন্ড দুর্বল। সো একটা কথা মনে রাখবা যে সিগমা বন্ড শক্তিশালী, সিগমা বন্ড ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য পাই বন্ড। কেন? কারণ হচ্ছে এইখানে যখন অরবিটাল ওভারল্যাপিং, মানে অরবিটাল ওভারল্যাপিংয়ের ব্যাপারটা নিয়ে যখন তুমি আলোচনা করবা, তখন একটা বন্ধন তখনই দৃঢ় হবে, কি বললাম, একটা বন্ধন তখনই দৃঢ় হবে যখন, খেয়াল করো, একটা বন্ধন কী হবে, তখনই দৃঢ় হবে মানে একটা বন্ধনের দৃঢ়তা বা একটা বন্ধন মানে কতটুকু শক্তিশালী সেটা নির্ভর করবে তাদের অধিক্রমণের উপরে। অর্থাৎ যত বেশি অধিক্রমণ হবে তত বেশি শক্তিশালী হবে। তাহলে আমাকে বলো, এই মুখোমুখি অ্যাক্সিস বরাবর তুমি যতটুকু সুবিধা মতো অধিক্রমণ ঘটাইতে পারবা, পাশাপাশি যত কিছু হোক না কেন, পাশাপাশি তুমি ততটুক সুবিধা মতো ওভারল্যাপিং ঘটাইতে পারবে না। এদিকে যতটা রিজিয়ন সে একটা আরেকটার ভিতর ঢুকে যেতে পারবে, এদিকে ঠিক ততটা রিজিয়ন একটা আরেকটার ভিতরে ঢুকে যেতে পারবে না। সো দ্যাটস ওয়াই সিগমা বন্ড ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য পাই বন্ড। কারণ এখানে যখন মুখোমুখি অ্যাক্সিস করতেছে, তখন মুখোমুখি অ্যাক্সিস ঘটার কারণে তাদের যেই ওভারল্যাপিং পাওয়ার বা ওভারল্যাপিংয়ের যে রিজিয়ন, সে ওভারল্যাপিং রিজিয়নের বেশি পরিমাণ, রিজিয়নের মানে কি জায়গাটা বেশি। সো দ্যাটস ওয়াই এই জায়গা থেকে আমরা করতে পারি যে কোন বন্ডটা বেশি শক্তিশালী। কারণ যদি অরবিটাল, তোমাকে যদি এরকম কয়েকটা অরবিটাল দেওয়া হয় যে এটা হচ্ছে অ্যাস অরবিটাল, দেন এটা হচ্ছে পি অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল, সো কাদের মধ্যে আলটিমেটলি বন্ধন শক্তি সব থেকে বেশি হবে? সো যদি তুমি নর্মালি পি অরবিটাল নেও, তাহলে পি অরবিটালের মধ্যে অধিক্রমণটা বেশি ঘটানো পসিবল। আর যদি একটা অ্যাস অরবিটাল নেও আর একটা যদি পি অরবিটাল নেও, তখন অ্যাস অরবিটাল আর পি অরবিটালের মধ্যে এইখানে যতটুকু ওভারল্যাপিং ঘটতেছে সেখান থেকে কম ওভারল্যাপিং ঘটবে। আর তুমি যদি অ্যাস অরবিটাল নাও, দুইটা অ্যাস অরবিটাল হচ্ছে মোটামুটি এরকম, দুইটা অ্যাস অরবিটাল আলটিমেটলি এরকমভাবে দেখা যাবে যে তারা এগুলা থেকে কম ওভারল্যাপিং করতে পারতেছে। দুইটা স্পিয়ার যতটুকু না ওভারল্যাপিং করতে পারে, ডাম্বল শেপড আকৃতি আরও বেশি ওভারল্যাপিং করতে পারে। সো দ্যাটস ওয়াই পিপি সিগমা বন্ড ইজ more powerful than the PS sigma bond is more powerful than the sigma bond is more powerful than the pi bond, যেখানে ওভারল্যাপিং ঘটে। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে সিগমা বন্ড এবং পাই বন্ডে আরও কয়েকটা কথা বলে ফেলি। যখন সিগমা বন্ড গঠিত হচ্ছে, সিগমা বন্ড যদি একটা যৌগে শুধুমাত্র সিগমা বন্ড এক্সিস্ট করে, ফ্লুরিনের কথা চিন্তা করো, ফ্লুরিনের ক্ষেত্রে কী হইতেছিল, এটা হচ্ছে ফ্লুরিন, তো এটা হচ্ছে একটা তার পি অরবিটাল, দেন আর একটা পি অরবিটাল এরকমভাবে হইতেছিল। সো এইখানে যেই জায়গাটা আছে সেই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু একটা ফ্লুইড আর একটা ফ্লুইডের মধ্যে রুটেট করতে পারবে। তুমি এখানে চিন্তা করো, এখানে তুমি একটা দ্বারা আরেকটাকে রুটেট করতে পারবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ভালো করে চিন্তা করো। অর্গানিক কেমিস্ট্রি যখন আমরা সিস ট্রান্স আইসোমারিজম পড়াবো তখন এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে। সো এখানে কি বললাম যে এইখানে সিগমা বন্ডন যেটা গঠিত হয়েছে, খেয়াল করো, ধরো এটা গঠিত হয়েছে, তো এইটার সাথে এটাকে আমি রুটেট করতে পারতেছি, রুটেট করা যাবে। অর্থাৎ সিগমা বন্ড মানে সিগমা বন্ধনের চারপাশে অণুগুলো রুটেট করতে পারে। কিন্তু যদি পাই বন্ধন গঠিত হয় তখন আর রুটেট করতে পারবে না, একটা পরমাণু আর একটা পরমাণুর পাশে রুটেট করতে পারবে না। কেন পারবে না আমি বলি, না পারার কারণ হচ্ছে, খেয়াল করো, না পারার কারণ হচ্ছে এইখানে যে বন্ধনটা যেটা গঠিত হয়েছে, খেয়াল করো, এখানে যে বন্ধনটা গঠিত হয়েছে সেটা হচ্ছে এরকমভাবে পাশাপাশি। সো এরা যদি ঘুরতে যায়, এই অক্সিজেনটা যদি এই অক্সিজেনের পাশে ঘুরতে যায় এখন, তখন দেখা যাবে যে এই বন্ধন যেটা আছে সেই বন্ধনটা টুইস্ট হয়ে যাবে, সেই বন্ধনটা ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? কারণ এটা এই এক্সিস বরাবর পাশাপাশি অতিক্রমণ হয়েছে। খেয়াল করো, একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটার একটা অরবিটাল, খেয়াল করো, এটার একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, দেন এইটার একটা অরবিটাল, এটার একটা অরবিটাল। তো তুমি যদি এদেরকে পাশাপাশি ঘুরাইতে যাও, খেয়াল করো, এটাকে স্থির রেখে যদি এটাকে যদি পাশাপাশি ঘুরাইতে যাও, তখন দেখবো যে এই ওভারল্যাপিং রিজিয়ন আর থাকবে না।
ওভারল্যাপিং রিজন আর থাকবে না। খেয়াল করো, ধরো এটা হচ্ছে এরকম, পাশাপাশি ঘুরাইতে গেলে এটা কিন্তু এই জাস্ট এটা কিন্তু এই জায়গা থেকে ছুটে দেন এভাবে চলে যাবে, দেখা যাবে যে এরকমভাবে ঘুরাইতে গেলে দেখা যাবে যে এটা আর একটু ভিতরে ঢুকে গেছে, বাট এটা আর একটু ভিতরে ঢুকে গেছে, বাট এটা বের হয়ে যাবে। সো এই যে তাদের যে বন্ধন সেই বন্ধনটা আর থাকতেছে না, অথবা এটা টুইস্ট হয়ে যাবে, মানে বন্ধনটা এই জায়গায় যে বন্ধনটা আছে সেই বন্ধনটা ব্রেকডাউন হয়ে যাবে। শুনো, একটা জিনিস আমি বলে রাখি, এই জিনিসটা আমারও ইন্টারে খুব মানে কনফিউজ করছে। এইখানে এরকমভাবে 3টা রিজন দেখা যাচ্ছে না, পোলাপাইন এটাকে ভাববো যে এটা হচ্ছে সিগমা বন্ড, দেন উপরের দিকে একটা আছে, নিচের দিকে একটা আছে। না ভাই, এই যে যখন আমি পাই বন্ড দিলাম, এই পাই বন্ড মানেই হচ্ছে এর উপরের দিকেও ইলেকট্রন ম্যাগ আছে, নিচের দিকেও ইলেকট্রন ম্যাগ আছে, নিচের দিকেও ইলেকট্রনকে পাওয়ার পসিবিলিটি আছে, উপরের দিকেও ইলেকট্রনকে পাওয়ার পসিবিলিটি আছে। ইলেকট্রন যে এইখানেই থাকবে সেটা না, এটা হচ্ছে জাস্ট একটা প্রবাবিলিটি যে ইলেকট্রন এই জায়গায় থাকতে পারে। সো ইলেকট্রনটা এই জায়গাতেও থাকতে পারে, এই জায়গাতেও থাকতে পারে, আবার এই জায়গাতেও থাকতে পারে, এই জায়গাতেও থাকতে পারে। সো পুরো প্রবাবিলিটিটাকে দেখায় দাও। ক্লিয়ার? সো এটা হচ্ছে মেন কথা, যে যখন একটা ইয়ার মধ্যে পাই বন্ধন গঠিত হবে তখন আর পাই বন্ধন রোটেট করতে পারবে না, সেখানে রোটেশনটা ইনহিবিট হয়ে যাবে, রোটেশনটা রহিত হয়ে যাবে। সো আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তাহলে আমাদের জানা রাখা দরকার, যে আমরা সিগমা বন্ড এবং পাই বন্ডের যদি বৈশিষ্ট্যগুলো পড়তে থাকি, যে তাহলে এটা আমরা এগুলা কিসের বন্ধন, অ্যাকচুয়ালি সমযোজী বন্ধনের মানে সমযোজী কীভাবে, মানে যৌগগুলো যখন সমযোজী বন্ধন কীভাবে গঠন করে সেটার ফর্ম। তো সেটা কীরকমভাবে ঘটতে পারে, মুখোমুখি ওভারল্যাপিং ঘটতে পারে, ওভারল্যাপিং ঘটে তারা দুইটা ইলেকট্রন একটা মলিকুলার অরবিটালে আসতে পারে, অথবা সেটা পাশাপাশি ঘটতে পারে। যখন মুখোমুখি অধিক্রমণ ঘটতেছে তখন সেটাকে বলা হবে হচ্ছে মুখোমুখি যখন অধিক্রমণ করতেছে তখন সেটাকে বলা হবে সিগমা বন্ধন, আর যখন পাশাপাশি অধিক্রমণ করতেছে তখন বলা হবে পাই বন্ধন। সিগমা বন্ধনের শক্তি পাই বন্ধন থেকে বেশি। সিগমা বন্ধনের ক্ষেত্রে ওভারল্যাপিং হয় বেশি, পাই বন্ধনের ক্ষেত্রে ওভারল্যাপিং হয় কম। সিগমা বন্ধনে দুইটা অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করে, পাই বন্ধনে দুইটা অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে। সিগমা বন্ধন থাকলে সিগমা বন্ধনের চারপাশে একটা পরমাণু আরেকটা পরমাণুর বা একটা অণু আরেকটা অণুর সাথে রোটেট করতে পারে বা ঘূর্ণনে সক্ষম, কিন্তু পাই বন্ধন থাকলে সেটা ঘূর্ণনে সক্ষম না। এ পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা। সেকেন্ড জিনিস, সেকেন্ড না, মানে ফাইনাল জিনিস হচ্ছে যে যদি কোনো একটা পরমাণুতে সিগমা বন্ধন গঠিত হয় তবেই পাই বন্ধন গঠিত হইতে পারবে, তবে কি হইতে পারবে, পাই বন্ধন গঠিত হইতে পারবে। আগে সিগমা বন্ধন গঠিত হওয়া লাগবে, তারপরে পাই বন্ধন গঠিত হবে। খেয়াল করে ব্যাপারটা হচ্ছে এরকম, যে তুমি যদি বন্ধন গটাইতে চাও, পাশাপাশি যদি এদের বন্ধন গটাইতে চাও, খেয়াল করো, পাশাপাশি যদি এই অরবিটালগুলোর অধিক্রমণ ঘটাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই বরাবর আসতে হবে এবং এক্সিস বরাবর তোমার একটা অধিক্রমণ ঘটেই যাবে। সো এক্সিস বরাবর অধিক্রমণ না ঘটায় তুমি প্যারালালি অধিক্রমণ ঘটাইতে পারবে না। সো এক্সিস বরাবর, দ্যাট মিনস পাই বন্ধন তখনই গঠিত হওয়া সম্ভব যখন আগে সিগমা বন্ধন গঠিত হয়েছে। উইদাউট সিগমা বন্ড পাই বন্ড ক্যান নট বি ক্রিয়েটেড, পাই বন্ধনকে ক্রিয়েট করা যাবে না। সো এই কথাটা বলতে হবে যে যখনই আমরা কোনো একটা সমযোজী বন্ধনের মধ্যে একক বন্ধন দেখব, সেটা হচ্ছে সিগমা বন্ধন। একক বন্ধনের পরে আর যত বন্ধন গঠিত হবে সবগুলো হচ্ছে পাই বন্ধন, কারণ সবগুলোর এখন পাশাপাশি অতিক্রমণ করতে হবে। খেয়াল করো, এদিকে এই যে আমি যদি ধরি যে নাইট্রোজেনের ক্ষেত্রে ইন কেস অফ নাইট্রোজেন 3টা অরবিটালের অধিক্রমণ ঘটে, 3টা অরবিটালের। ইন কেস অফ নাইট্রোজেন 3টা অরবিটালের অধিক্রমণ ঘটে। খেয়াল করো, ধরো এটা হচ্ছে নাইট্রোজেন, আমরা কিভাবে লিখি ভাই, নাইট্রোজেনকে এইভাবে লিখি না, n। আমরা ছোটোবেলার মতো এইভাবে দেখাই দিলে হবে না যে এখানে 3টা ইলেকট্রন আছে। এটা ইলেকট্রন বিন্যাস করো, নাইট্রোজেন 7, দ্যাট মিনস 1s2, দেন 2s2, দেন কি 2p3। সো এই 2p3কে 3টা অ্যাক্সিসে দেখাও, 2px, 2py, 2pz। তো এর একটা হচ্ছে 1 1 1। একটা জিনিস খেয়াল করো, এরকম হুন্ডের নীতি, আব্বর নীতি, এগুলো যদি না বুঝো, লেকচার আছে, আমাকে একটু জানাবা, আমি সেই লেকচারটা তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, যাতে এইগুলো অন্তত বুঝো। যে তাহলে 2px, 2py, 2pz, তাহলে নাইট্রোজেনের 3টা ইলেকট্রন শেয়ার হয়। আর একটা নাইট্রোজেন যখন আসবে তখন তারও যে 2px আছে, 2py আছে, 2pz আছে, সেই 3টা ইলেকট্রন শেয়ার হবে। কিন্তু সেই 3টা ইলেকট্রনকে যদি তুমি শেয়ার করতে যাও তাহলে কী হবে, খেয়াল করো, এটা ধরো নাইট্রোজেন, এটা ধরো যে নাইট্রোজেন। এখন এই নাইট্রোজেনের এই এক্স অ্যাক্সিস বরাবর একটা আছে, আর ধরো যে এটা হচ্ছে তার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা অরবিটাল আছে, আর একটা ধরো যে জেড অ্যাক্সিস বরাবর। এটাকে যদি জেড অ্যাক্সিস এই প্লেনে দেখানো যাবে না, বাট আমি এইভাবে ধরে নিলাম যে জেড অ্যাক্সিসটা ধরো এই বরাবর আছে, জেড অ্যাক্সিস বরাবর এরকমভাবে এক্সিস্ট করতেছে। এটা হচ্ছে নাইট্রোজেন। এখন এই নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের কী দরকার, এক্স অরবিটালের ইলেকট্রনগুলোর অধিক্রমণ দরকার।
তারা অতিক্রমণ করবে। আমরা ছোটোবেলায় এইখানে সবগুলোকে একসাথে দেখাইতাম, সেটা ট্রু না। এক্স অরবিটালের ইলেকট্রনগুলো একসাথে একটা আরেকটা দ্বারা শেয়ার করবে। দুইটা নাইট্রোজেন, একটার এক্স অরবিটাল আর একটা তার এক্স অরবিটালের ইলেকট্রনের সাথে বিজুর যে ইলেকট্রনগুলো আছে সেগুলো শেয়ার করবে। ওয়াই অরবিটালের সাথে শেয়ার করবে, অ্যান্ড জেড অরবিটালের সাথে শেয়ার করবে। তো এখন এটা যদি নাইট্রোজেন, আরেকটা নাইট্রোজেনকে যদি তুমি পাশে বসাও, খেয়াল করো, এটা হচ্ছে আরেকটা নাইট্রোজেন। এখন এই নাইট্রোজেনটাকে যদি পাশে বসাও, তখন দেখা যাবে নাইট্রোজেনের এক্স এক্সিস বরাবর নাইট্রোজেনের যে আরেকটা 2px আর 2px আছে, 2px1, এটা হচ্ছে সেকেন্ড নাইট্রোজেনের 2py1 2pz1। এই এক্স অরবিটাল এবং এই এক্স অরবিটালের মধ্যে মুখোমুখি অতিক্রমণ করতেছে। আর বাকি যেই দুইটা আছে সেগুলোর মধ্যে কিন্তু কোনোটারই মুখোমুখি অতিক্রমণ আর পসিবল না। তুমি খেয়াল করো, আর পসিবল না। এটা হচ্ছে তার জেড এক্সিস ওয়াই এক্সিস বরাবর, এটা হচ্ছে তার জেড এক্সিস বরাবর, ক্লিয়ার? জেড এক্সিস বরাবর। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এক্স অরবিটাল, এটা হচ্ছে 2p এক্স অরবিটাল, তারা একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে ফেলছে। তাহলে এখন আমাকে দেখাইতে হবে 2p ওয়াই অরবিটাল ইলেকট্রন শেয়ার করবে, কিন্তু 2p ওয়াই অরবিটাল তো এখন আর মুখোমুখি অতিক্রমণ করতে পারবে না, বিকজ দে আর 90 ডিগ্রি টু ইচ আদার। এখানে খেয়াল করো, দে আর 90 ডিগ্রি টু ইচ আদার। এটা মুখোমুখি অতিক্রমণ করে ফেলছে, এখন কোনোভাবে এটা মুখোমুখি অতিক্রমণ করতে পারবে না, কারণ এটা মুখোমুখি অতিক্রমণ করলে, এটা যদি মুখোমুখি অতিক্রমণ করে, তখন এই এক্স অরবিটাল আর এই ওয়াই অরবিটালের মধ্যে 90 ডিগ্রি, এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মধ্যে 90 ডিগ্রি জিনিসটা বজায় থাকবে না। কিন্তু অরবিটালগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এক্স যদি এইভাবে থাকে, ওয়াই থাকে এইভাবে, জেড থাকে এইভাবে, অর্থাৎ দে আর 90 ডিগ্রি টু ইচ আদার। তো তুমি যদি এটাকেও মুখোমুখি আইনে এইভাবে দিয়ে দেও, তখন কিন্তু এইটা আর এটা কিন্তু 90 ডিগ্রিতে থাকতেছে না, এটা 0 ডিগ্রিতে চলে আসতেছে বা 180 ডিগ্রিতে চলে আসতেছে। সো ব্যাপারটা হচ্ছে এটা, যে এটাকে যদি 90 ডিগ্রিতে রাখতেই হয়, তখন কিন্তু তোমাকে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। একটা সিগমা বন্ধন গঠিত হয়ে গেল, আর কোনো সিগমা বন্ধন গঠিত হওয়া পসিবল না। অথবা তুমি এইভাবে করো, এইভাবে সিগমা বন্ধন একটা করো, কিন্তু বাকি যেগুলো আছে এইটা দেন অথবা এইটা, তারা পাশাপাশি অতিক্রমণ করবে। এভাবে হয়তো বা সিগমা দেও, এভাবে সিগমা দিলে বাকি যেগুলো আছে সেগুলোর কী করবে, পাশাপাশি অতিক্রমণ ঘটাইতে হবে, কারণ প্যারালালে ঠিক রাখতে হবে, 90 ডিগ্রিটা ঠিক রাখতে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, যে এইখানে তাইলে এই যেই ওয়াই এক্সিস আছে 2p ওয়াই এবং 2p ওয়াই যে অরবিটাল আছে, সেই 2p ওয়াই অরবিটাল এবং 2p ওয়াই অরবিটাল একসাথে অতিক্রমণ করতেছে, এবং এখানে যে 2p জেড অরবিটাল আছে সেইখানে 2p জেড অরবিটাল এবং 2p জেড অরবিটাল একে অপরের সাথে কী করতেছে, অতিক্রমণ ঘটতেছে। এবং আলটিমেটলি এখানে কয়টা বন্ধন ঘটিতেছে, 3টা। একটা হচ্ছে নাইট্রোজেনের মুখোমুখি অতিক্রমণ, এটা হচ্ছে সিগমা বন্ধন। তারপরে হচ্ছে নাইট্রোজেনের 2p ওয়াই এক্সিস বরাবর একটা পাই বন্ধন, অ্যান্ড 2p জেড এক্সিস বরাবর একটা পাই বন্ধন। ক্লিয়ার? সো এইটা হচ্ছে মেইনলি নাইট্রোজেনের চিত্র, এবং এই জায়গাটাতে পরবর্তী যেই দুইটা বন্ধন গঠিত হয়েছে সেই দুইটা বন্ধনই কিন্তু পাই বন্ধন, কারণ একটা সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে আর পাই বন্ধন গঠন হওয়াটা পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এতক্ষণ আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে মেইনলি যে সমযোজী বন্ধনগুলো যে গঠিত হয়, আমরা যে ছোটোবেলা পড়ে আসছি সেটা একটা আপডেট ভার্সন পড়লাম, যে সমযোজী বন্ধনগুলোতে আমরা জাস্ট দেখাইতাম যে হয়ে গেছে, মানে অতিক্রমণ ঘটায় ফেলছে, বাট রিয়েল অতিক্রমণটা ঘটে তাদের অরবিটালগুলোর মধ্যে, মানে তাদের অরবিটালগুলোর মধ্যে। এটা দেখালাম। শুনো, এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কেন সংকরায়নের দরকার পড়লো? আজকে লেকচারটা শুধুমাত্র এটা নিয়ে, যে কেন আমাদের সংকরায়নের দরকার পড়লো, একেবারে বেসিক থেকে আসছি। তুমি বইয়ের মধ্যে দেখবা যে বইয়ের মধ্যে স্টুডেন্টরা যে জায়গাটাতে কনফিউজড হয়, দেখবা যে নাইট্রোজেন যখন লিখতেছে তখন দেখাচ্ছে না যে নাইট্রোজেনের কোনো সংকরায়ন ঘটতেছে কিনা, নাইট্রোজেনের জাস্ট পি অরবিটাল অতিক্রমণ ঘটাই যেতেছে। কিন্তু তুমি যখন মিথেন অণুর ক্ষেত্রে যাবা তখন দেখবা যে সেখানে অরবিটালগুলোকে মিক্সচার করতেছে। তো এই জায়গাটা স্টুডেন্টরা বোঝে না, এটা হচ্ছে নর্মাল সমযোজী বন্ধন। তো তুমি যদি না জানো কেন সংকরায়নের দরকার হলো, তাহলে তুমি দুইটা জিনিসকে ডিফারেন্সিয়েট করতে পারবে না। সো নর্মাল সমযোজী বন্ধন হচ্ছে এটা, যেমন N, তারপরে হচ্ছে N2, O2, দেন H2, সেগুলোতে তারা এরকম অরবিটালের ওভারল্যাপিং ঘটে। তাহলে আমাকে বলা যায় মিথেন যেভাবে গঠিত হয়, খেয়াল করো, এখন মেইন খেলা অরবিটালের কেন দরকার পড়লো, সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের কেন দরকার পড়লো, খেয়াল করো। তাহলে আমরা দেখলাম যে অরবিটালের অধিক্রমণের মাধ্যমে কি গঠিত হয়, ভাই? অরবিটালের অধিক্রমণের মাধ্যমে আলটিমেটলি সমযোজী বন্ধন গঠিত হয়। ধরো CH4 মিথেন আমাকে দিল, সো এখানে CH4 কি সমযোজী বন্ধন, কিভাবে? কার্বনের চারপাশে ধরো যে খেয়াল করো, এটা হচ্ছে কার্বন, দেন কার্বনের এখানে হচ্ছে 2টা ইলেকট্রন আছে, দেন এখানে হচ্ছে কয়টা ইলেকট্রন আছে ভাই? এখানে হচ্ছে 4টা ইলেকট্রন আছে, 1 2 3 4। সেটার সাথে একটা করে হাইড্রোজেন কি করে? একটা করে হাইড্রোজেন বন্ধন গঠন করে। সেটা হচ্ছে আমাদের 9-10 যে লেখাটা ছিল সেই 9-10 লেখাটা। বাট তুমি একটু ক্লোজলি চিন্তা করো ব্যাপারটাকে,
কোন কোন অরবিটালের ইলেকট্রনের, তুমি যদি এভাবে দেখাও তাহলে সেটা বোঝাচ্ছে এস অরবিটালের সাথে সব বা একটা অরবিটের সাথে হয়ে গেছে, মেনলি ব্যাপারটা এরকম না। তুমি কার্বনটাকে ক্লোজলি চিন্তা করো, এটা হচ্ছে কার্বন, তো কার্বন হচ্ছে 6 ইলেকট্রন, তো এটাকে পাচ্ছি 1s2 দেন 2s2 দেন পাচ্ছি 2p2, তাই না? 2p2। এখন একটা জিনিস খেয়াল করো, এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি 1s2 দেন 2s2, আর এখানে আমরা কি করতে পারি 2px একটা ইলেকট্রন, 2py একটা ইলেকট্রন, আর 2pz এ 0 ইলেকট্রন। আমরা এটাকে একটু এই জায়গায় লিখি 1s2 দেন 2s2, 2px 1 একটা ইলেকট্রন, 2py 1 একটা ইলেকট্রন, 2pz এ 0টা ইলেকট্রন। আচ্ছা এখন চিন্তা করো, আমরা যদি এটাকে এরকমভাবে দেখাই, এটা এখানে 2টা ইলেকট্রন আছে, দেন এখানে 2টা ইলেকট্রন আছে, সো এটা একটু উপরে হবে। খেয়াল করো মেইন সংকরায়নের কেন দরকার বলো, সংকরায়নের কনসেপশনটা কেন জরুরি, খেয়াল করো। ধর এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, এটা হচ্ছে 1s, তারপর হচ্ছে এটা হচ্ছে 2s, সো এখানে 2টা ইলেকট্রন, দেন আসছে হচ্ছে 2p। তাহলে এখানে হচ্ছে কি আলটিমেটলি আমাদের দেখাবো যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আচ্ছা খেয়াল করো সমযোজী বন্ধনে রিয়েলি কি হইতেছে, এখানে হাইড্রোজেনগুলো আসতেছে, তাই না? হাইড্রোজেনগুলো তাদের একটা করে শেষ কক্ষপথের বিজোড় যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা নিয়ে আসতেছে। এখন এই হাইড্রোজেন যদি তার একটা করে ইলেকট্রন এখানে নিয়ে আসে, তাহলে এই হাইড্রোজেন এই অরবিটালে বসতে পারবে। ধরলাম এই হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন ছিল সেই একটা ইলেকট্রন সে এখানে দিতে পারবে, অ্যান্ড এইখানের হাইড্রোজেনের সে আর একটা ইলেকট্রন এখানে দিতে পারবে। বন্ধন কিন্তু হচ্ছে না, দেখাইতে হবে CH4। এই যে ছোটোবেলা যে এটা দেখা আসছো না, এটার সাথে কিন্তু এখন কিন্তু কনসেপশন মিলাতে পারবে না। আমি তাহলে বলতেছি যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন শেয়ার হলো, আরেকটা ইলেকট্রন কই পাবা? এখন এদিকে যদি হাইড্রোজেনকে বসাও, এদিকে একটা ইলেকট্রন দেওয়া লাভ নাই। আবার এদিকে যদি হাইড্রোজেন দাও, তখন এদিকে কি হবে? তখন এদিকে বসানো যাবে না, কারণ একটা অরবিটালে 3টা ইলেকট্রন থাকতে পারবে না। আচ্ছা এখানে যদি 2টা দাও, তাহলে মেইনলি সমযোজী বন্ধন কার কার মধ্যে গঠিত হইতেছে? তুমি যখন দেখাচ্ছ যে CH4 মানে কার্বন, তুমি এখানে কি দেখাচ্ছ? কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হইতেছে, কিন্তু এদিকে তো 2টা হাইড্রোজেন আইসা তো লাভ নাই। বুঝা গেছে ব্যাপারটা? 2টা হাইড্রোজেন আইসা তো লাভ নাই। ক্লিয়ার? তো এখন এইখানে একটা নতুন একটা আসে যে আমরা কার্বনটা আমাদের মানে নর্মালি সমযোজী বন্ধন গঠানোর জন্য আমাদের কি দরকার? বিজোড় ইলেকট্রন দরকার। সো বিজোড় ইলেকট্রনের জন্য আমরা কি করি ভাই? আমরা এটাকে উত্তেজিত করি, আমরা এই কার্বনটাকে উত্তেজিত করি। এবং আমরা জানি যে এই কার্বনটাকে যখন আমরা উত্তেজিত করব, তখন এখান থেকে একটা ইলেকট্রন পিছে চলে যাবে। এটা হচ্ছে নর্মাল স্টেট অফ কার্বন, নর্মাল স্টেট বা গ্রাউন্ড স্টেট। আর একটা হচ্ছে উত্তেজিত অবস্থায় আমরা কি করি? উত্তেজিত অবস্থায় আমরা কার্বনটাকে এইভাবে লিখি না? এবং মনে আছে কিনা আমরা 9 10 যখন পড়ছিলাম, তখন হচ্ছে এটা হচ্ছে ধরো এটা হচ্ছে 1s2, দেন এটা হচ্ছে 2s2, তারপরে হচ্ছে এখানে 2p যেটা ছিল, খেয়াল করো। সো এটা হচ্ছে এখানে 2টা ইলেকট্রন আছে। সো আমরা যখন এই কার্বনটাকে, এটা হচ্ছে নর্মাল কার্বন, আমরা যখন এই কার্বনটাকে যখন কি করব? আমরা যখন এই কার্বনটাকে আলটিমেটলি কার্বনটাকে উত্তেজিত করব বা কার্বনটাকে তাপ দিব, তখন যেটা হবে সেটা হচ্ছে আমরা কি জানি যে নর্মালি একটা কক্ষপথে একটা ইলেকট্রন থাকতেছে। এখন এই ইলেকট্রনটাকে যদি তাপ দেই, এই ইলেকট্রনটা তার উচ্চতর শক্তি স্তরে গমন করে। 2s আর 2p যে শক্তি স্তর আছে সেটা মোটামুটি কাছাকাছি শক্তি স্তর, কিন্তু যত কিছু হোক 2s থেকে 2p এর শক্তি বেশি। সেটা কম, কিন্তু মানে কম বেশি মানে কিছুটা বেশি, কিন্তু বেশি। তো যখন তুমি এইখানে কার্বনটাকে তুমি তাপ দিতে থাকবা, তখন এখানে যে একটা ইলেকট্রন আছে সেটা তার উচ্চতর শক্তি স্তরে গমন করবে, সেটাই নর্মাল। ক্লিয়ার? আচ্ছা তাহলে এইখান থেকে কি হবে? 2s থেকে একটা ইলেকট্রন এখানে উচ্চতর শক্তি স্তরে সে গমন করলো। ক্লিয়ার? এখন খেয়াল করো, 4টা বিজোড় অরবিটাল ক্রিয়েট হয়েছে। এখন এই 4টা জায়গায় 4টা হাইড্রোজেন আসতে পারবে। ক্লিয়ার? এই 4টা জায়গায় 4টা হাইড্রোজেন আসে, তার একটা করে ইলেকট্রনকে সে কী করলো? একটা করে ইলেকট্রনকে সে শেয়ার করলো এবং সে এখানে CH4 বন্ধন গঠন করলো। আচ্ছা এখন এদিকে একটা জিনিস চিন্তা করো, এইদিকে যেই ফার্স্ট যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা কার্বনের 2s অরবিটালের সাথে সে বন্ধন গঠন করছে। এদিকে যে সেকেন্ড যে হাইড্রোজেন, সেটা কার্বনের 2px অরবিটালের সাথে বন্ধন গঠন করছে।
2p ওয়াই অরবিটালের সাথে বন্ধন গঠন করছে, 4টা 2p জেড অরবিটালের সাথে বন্ধন গঠন করছে। মেইন কথা হচ্ছে যে এইখানে এই 3টা বন্ধন সেম। কেন সেম? কারণ 2px 2py আর 2pz এই 3টার শক্তি সেম, কিন্তু 2s এর শক্তি 2p থেকে কিছুটা কম। দ্যাট মিনস এখানে যে বন্ধনটা গঠিত হয়েছে সেই বন্ধনটা এই 3টা বন্ধন থেকে ডিফারেন্ট একটা বন্ধন, তাই কি না? এটা হচ্ছে s অরবিটাল আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন গঠিত হয়েছে, আর এখানে p অরবিটাল আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন গঠিত হয়েছে। আমরা জানি যে এই 3টা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, 2px 2py 2pz। দ্যাট মিনস এইটার শক্তি যত, এটার শক্তি তত, এটার শক্তি তত, কিন্তু এই 3টার শক্তির সাথে এই শক্তিটা ভিন্ন, তাই কি না? প্রবলেম ইজ হিয়ার। দ্যাট মিনস আমরা যদি অরবিটালের শেপটা দেখাই, কার্বনের চারপাশে যদি অরবিটালগুলো আঁকি, একটা হচ্ছে s অরবিটাল, তারপর হচ্ছে এরকমভাবে p অরবিটালগুলো যদি দেই, দ্যাট মিনস বোঝাচ্ছে এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কি কার্বন। এই কার্বনের এটা ধরলাম যে 2s অরবিটাল, এটা ধরলাম যে 2s অরবিটাল। আর 2px 2py 2pzটা যদি আমি দেখাইতে চাই, এটা হচ্ছে ধরো 2px, খেয়াল করো, এটা হচ্ছে ধরো যে 2p, এটা হচ্ছে 2pz অরবিটাল, 2px অরবিটাল x অ্যাক্সিস বরাবর আছে, অ্যান্ড 2py জাস্ট আরেকটা অরবিটাল এই বরাবর দেখাই দিই। তো এগুলো হচ্ছে মেইনলি অরবিটাল। সো এখানে এটা কি শো করে যে একটা হাইড্রোজেনের কোন অরবিটাল অতিক্রমণ করবে? হাইড্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রনটা কোন জায়গায় আছে? s অরবিটালে আছে, তাই না? সো এই শেষ কক্ষপথের এই s অরবিটালের ইলেকট্রনটা এটার সাথে ওভারল্যাপিং করবে। সো s অরবিটালের একটা ওভারল্যাপিং করলো, এটা হচ্ছে এটার সাথে, খেয়াল করো, এটার সাথে, ক্লিয়ার? আরেকটা করলো হচ্ছে আরেকটা হাইড্রোজেনের s অরবিটাল অতিক্রমণ করলো হচ্ছে এইটার সাথে, আরেকটা হাইড্রোজেন করলো হচ্ছে এটার সাথে, আরেকটা হাইড্রোজেন, একটা দুইটা তিনটা, আরেকটা হাইড্রোজেন করলো হচ্ছে এটার সাথে। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে তার যে এই যে কার্বনের x অ্যাক্সিসে যে একটা ইলেকট্রন ছিল, সেই একটা ইলেকট্রন, আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন এখানে আসলো, দুইটা ইলেকট্রন এখানে আসলো, দেন দুইটা ইলেকট্রন এখানে আসলো, দেন দুইটা ইলেকট্রন এখানে আসলো, ক্লিয়ার? ওকে, এইদিকে একটু একটা জিনিস চিন্তা করো, এইদিকে 3টা বন্ধন হচ্ছে p অরবিটালের সাথে হাইড্রোজেনের s অরবিটালের। দ্যাট মিনস এই 3টা বন্ধনের যতটুকু শক্তি, এইখানে যে 4th যে বন্ধন আছে বা এইটার বন্ধন শক্তি কম হওয়া উচিত। এক্সপেরিমেন্টালি দেখা গেল 4টা বন্ধনই সেম। যখন এক্সপেরিমেন্ট করতেছে বিজ্ঞানীরা, এক্সপেরিমেন্টালি দেখা গেল যে এখানে 4টা বন্ধনের শক্তি সেম। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করো, এদের বন্ধন দৈর্ঘ্য রিয়েলি কম, কারণ এরা হচ্ছে এতটুক বন্ধন দৈর্ঘ্য, আর এদের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে ধরো যে এতটুক, এদের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে এতটুক, এদের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে কতটুক? এতটুক। সো এদিকে বন্ধন দৈর্ঘ্য যতটুক, এদিকে বন্ধন দৈর্ঘ্য তার থেকে কিছুটা বেশি। এক্সপেরিমেন্টালি দেখা গেল এদের বন্ধন দৈর্ঘ্য সেম, অর্থাৎ এইটাও যতটুক, ইভেন তাদের শক্তি সেম, ইভেন তাদের কি শক্তি সেম, ইভেন তাদের অ্যাঙ্গেল সেম। এই যে কার্বনের সাথে যে হাইড্রোজেনের যে অ্যাঙ্গেল, কার্বনের সাথে যে এই যে হাইড্রোজেন যে বন্ধন গঠন করলো, তাদের প্রতিটা অ্যাঙ্গেল একটার সাথে আরেকটার অ্যাঙ্গেল সেম অ্যাঙ্গেল। সো এই জিনিসটাকে সলিউশন দেওয়া যাচ্ছিল না, যে আমরা থিওরিটিক্যালি করতেছি একটা, এই যে এতক্ষণ যে মানে আমি যে অধিক্রমণ যে পড়ায় আসলাম অক্সিজেনের জন্য, নাইট্রোজেনের জন্য, এই জায়গাগুলোতে ইজিলি সেই জিনিসটা খাটানো গেছে, কারণ এই জায়গায় ডিফারেন্ট বন্ধন ছিল না। তো সো সেম টাইপের বন্ধন ছিল হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে। তো এক্সপেরিমেন্টালি যেটা আসতেছে, মানে থিওরিটিক্যালিও সেটাই। কিন্তু যখন কার্বন আর হাইড্রোজেনের মধ্যে গেল, তখন দেখা গেল যে 4টা ডিফারেন্ট বন্ধন আছে, বাট ডিফারেন্ট বন্ধনের শক্তি ডিফারেন্ট, বাট আমরা থিওরিটিক্যালি দেখতেছি ডিফারেন্ট, বাট এক্সপেরিমেন্টালি দেখতেছি যে কি সেটা সেম। এই জিনিসটাকে সলভ দেওয়া যাচ্ছিল না, এবং এই জিনিসটাকে সলভ দেন হচ্ছে বিজ্ঞানী লিনাস পাউলিং। ইজ যদি পৃথিবীতে তুমি 20 জন বিজ্ঞানীকে হাতে ধরো, তখন লিনাস পাউলিংকে একজনকে ধরতে হবে। ইভেন উনি কেমিস্ট্রিতে একবার নোবেল পুরস্কার পাইছেন, হাইব্রিডাইজেশনের জন্য কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পাইছেন, আরেকবার পাইছেন হচ্ছে শান্তিতে। তো দুইটা ফিল্ডে নোবেল পুরস্কার পাইছেন এরকম যদি ব্যক্তির নাম মনে রাখতে হয়, তাহলে লিনাস পাউলিংয়ের নামটা মনে রাখতে হবে। আরেকটা রাখতে হবে হচ্ছে ম্যাডাম মেরি কুরি, উনি ফিজিক্স কেমিস্ট্রি দুইটাতে পাইছেন, আর লিনাস পাউলিং পাইছেন হচ্ছে কেমিস্ট্রি আর শান্তিতে। তো এই লিনাস পাউলিং যে সলভটা দিলেন, সেই সলভটা হচ্ছে মানে খুব
অ্যাস্ট্রোনিস্ট একটা সলভ ছিল এবং সেটা একেবারে সেটা মানে পুরা জিনিসটাকে সলভ করে দিল, কয়েকটা জিনিসকে সলভ করে দিল। ফার্স্ট জিনিস হচ্ছে যে এখানে যে আমরা কার্বনের যে স্ট্রাকচার, কার্বনের যে আকার, সেই আকারটা আমরা জানতে পারলাম। সেকেন্ড জিনিস হচ্ছে এই কার্বনের যে বন্ধন দৈর্ঘ্য, সেই বন্ধন দৈর্ঘ্যগুলো আমরা জানতে পারলাম, কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য কত। থার্ডলি এই যে তাদের যে বন্ধন যে চারটাই সেম, বন্ধন দৈর্ঘ্য যে চারটাও সেম, এগুলো আমরা মানে প্রুফ করা গেল, প্রমাণ করা গেল। সো লিনাস পাউলিং কী বললেন? লিনাস পাউলিং বলেন ওকে, যখন এরকম কোনো কন্ডিশন সৃষ্টি হচ্ছে যে বোঝা যাচ্ছে যে ডিফারেন্ট শক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি হবে, ডিফারেন্ট শক্তি সম্পন্ন বন্ধন সৃষ্টি হবে, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে তারা সবাই সেম, তাহলে একটা কাজ করো, এখানে একটা অ্যাস অরবিটাল ছিল, এখানে কয়টা অ্যাস অরবিটাল ছিল? কার্বনের একটা অ্যাস অরবিটাল। পি অরবিটাল কয়টা ছিল? তিনটা। পি অরবিটাল কয়টা ছিল? পি এক্স, পি ওয়াই, পি জেড। উনি বললেন যে তিনটা অরবিটালকে, চারটা অরবিটালকে এখন মিক্স করে ফেলো। তাহলে চারটা অরবিটালকে আমি মিক্সচার করে ফেললাম। চারটা অরবিটালকে মিক্সচার করে সেইখান থেকে আমি আলটিমেটলি কী করলাম? চারটা নতুন অরবিটাল বের করে নিয়ে আসলাম, এবং যে নতুন অরবিটালগুলো যেগুলোকে আনলাম সেই নতুন অরবিটালগুলো সমশক্তি সম্পন্ন। কীরকম টাইপের? আমি নর্মালি একটা অরবিটাল ছিল এস, আরেকটা অরবিটাল ছিল পি এক্স, পি ওয়াই, পি জেড, ক্লিয়ার? পি জেড, এই সবগুলোকে এক করে ফেলছে। সব শক্তি ডিফারেন্ট ছিল কিন্তু সবগুলোকে এক করে আমরা এইগুলাকে সবগুলোকে মিক্সচার করে, ধরো তোমাকে দিলাম যে ধরো যে এইটা হচ্ছে, ধরো যে মানে কি বলবো, ধরো যে এই একটা বক্স, এই বক্সের মধ্যে কিছু চাল আছে, এই বক্সের মধ্যে কিছু চাল আছে, অ্যান্ড এই বক্সের মধ্যে যে চাল আছে সেটার পরিমাণ কম, আর এদিকে আরও তিনটা বক্স আছে, সেই তিনটা বক্সের মধ্যে চালের পরিমাণ হচ্ছে একটু বেশি এটা থেকে। তো আমরা যদি সমান করতে চাই, মানে চারটা কি, তাহলে আমরা কী করবো? সবগুলোকে মিক্সচার করে ফেলবো, দেন চারটা বক্সে আমরা সমান পরিমাণ চাল রেখে দেবো, শেষ, কন্ডিশন শেষ, ক্লিয়ার? সো ব্যাপারটা হচ্ছে এটা যে এই চারটা অরবিটালকে এক করে ফেলছে, এক করে নতুন চারটা অরবিটাল ক্রিয়েট করছে। এবং এই যে নতুন চারটা অরবিটাল ক্রিয়েট করছে, সেই নতুন চারটা অরবিটালের শক্তি সমান, তাদের দৈর্ঘ্য সমান, সব কিছু সমান। এবং এই অরবিটালটার নাম দেওয়া হলো হচ্ছে sp3, কারণ এই অরবিটালটা গঠন করা হয়েছে একটা s এবং তিনটা p এর মিশ্রণ থেকে একটা অরবিটাল নেওয়া হয়েছে, সেজন্য সেই অরবিটালটার নাম হচ্ছে sp3। এই অরবিটালটার নাম হচ্ছে sp3, এই অরবিটালটার নাম হচ্ছে sp3, এই অরবিটালটার নাম হচ্ছে sp3। এবং এই চারটা অরবিটালের দৈর্ঘ্য সমান, আমি যদি এদিকে মানে আকার আকৃতিতে বিভিন্ন দেখা যাচ্ছে, বাট রিয়েলি তারা সেম। এবং নর্মালি একটা পি অরবিটালের আকার ছিল এরকম, কিন্তু যখন তুমি শঙ্কর অরবিটালের আকার লিখবা তখন একটা হচ্ছে একটা ডাম্বেল অনেক বড় আর একটা হচ্ছে অনেক ছোট থাকে। নর্মালি বইয়ে এই ছোটোটা দেখায় না, বইয়ে জাস্ট একটাই দেখায় যে এটা হচ্ছে শঙ্কর অরবিটাল। তো এটাকে কেন শঙ্কর অরবিটাল বলা হচ্ছে? সেটা শঙ্কর অরবিটাল বলার কারণ হচ্ছে যে এইখানে শঙ্কর ঘটতেছে। শঙ্কর মানে কি? হাইব্রিড মানে কি? যে ডিফারেন্ট টাইপের জিনিসকে মিলে একটা নতুন কিছু তৈরি করা। সো এদিকে ডিফারেন্ট টাইপের অরবিটালটা মিলে একটা নতুন অরবিটাল ক্রিয়েট করছে। এবং লিনাস পাউলিং যেটা বললেন, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা যে এখানে যে কার্বনকে যেই অ্যাস অরবিটাল এগুলো দেখাচ্ছ, রিয়েলি যখন কার্বনের যখন হাইড্রোজেনের সাথে মিথেন তৈরি করার দরকার পড়বে তখন সে এই 2s অরবিটালকে 2s অরবিটাল রাখে না, এই জায়গাটাকে সে চেঞ্জ করে দেয়, 2s 2p x এই জায়গাটাকে সে চেঞ্জ করে দেয়। এই জায়গাটায় সে চারটা সমশক্তি সম্পন্ন অরবিটাল ক্রিয়েট করে, যেটার মধ্যে অ্যাসও আছে পিও আছে, দুইটা একসাথে এক্সিস্ট করতেছে। তো এখানে যেটা করবে সেটা হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি এই যে দেখো চারটা সমশক্তি সম্পন্ন, একেবারে সমশক্তি সম্পন্ন দেখাই একটা অরবিটাল, দেন এই যে আরও যে তিনটা অরবিটাল আছে সেটা একেবারে সমশক্তি সম্পন্ন, এবং এগুলো হচ্ছে শঙ্কর অরবিটাল এবং এগুলোর নাম হচ্ছে sp3। চারটা সমশক্তি সম্পন্ন অরবিটাল ক্রিয়েট করছে। বুঝা গেছে? বুঝা গেছে নাকি কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই তো? চারটা সমশক্তি সম্পন্ন অরবিটাল কী করছে? তারা ক্রিয়েট করে ফেলছে। মেন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে। এবং এখন যদি তুমি দেখাও যে এটা হচ্ছে কার্বন, খেয়াল করো এটা হচ্ছে কার্বন, দেন এইখানে একটা সমশক্তি সম্পন্ন অরবিটাল এটা, আরেকটা সমশক্তি সম্পন্ন অরবিটাল এটা, আরেকটা সমশক্তি সম্পন্ন অরবিটাল এটা, আরেকটা সমশক্তি সম্পন্ন অরবিটাল এটা, এবং প্রত্যেকটা অরবিটালের নাম হচ্ছে sp3। sp3 sp3। এখন এখানে হাইড্রোজেন কি করছে ভাই? এই হাইড্রোজেন আইসা এখন এখানে ওভারল্যাপিং করছে। সো এই কন্ডিশনটা যদি তুমি মেনটেন করো, এখন এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল দুইটা জিনিসকে সেম আওতায় আনা যায়। এক্সপেরিমেন্টালি আসতেছে যে তাদের প্রত্যেকটার বন্ধন দৈর্ঘ্য সেম, এখন কি সেম সে এক্সপ্লেনেশন দেওয়া যায় কিনা?
প্রত্যেকটার বন্ধন দৈর্ঘ্য কি সেম, সেই এক্সপ্লেনেশন দেওয়া যায়। প্রত্যেকটার শক্তি সেম, সেই এক্সপ্লেনেশন কি দেওয়া যায় কিনা, দেওয়া যায়। অ্যান্ড লিনাস পাউলিং এই সংকরায়নের মাধ্যমে পুরা জিনিসটাকে সলভ করে দিচ্ছেন। সো দ্যাট ইজ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট থিওরি ইন দ্য কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে যদি তুমি খুব ইম্পর্টেন্ট কয়েকটা থিওরিকে ধরো তাহলে পর্যায় সারণী তো একটা আসবেই, তার পাশাপাশি কিন্তু তোমাকে এই হাইব্রিডাইজেশন বা সংকরায়নটাকে রাখতে হবে। ক্লিয়ার? তার মানে কি দেখা গেল? তার মানে দেখা গেল যে যখন একটা সমযোজী বন্ধন গঠিত হচ্ছে সেখানে যদি পসিবিলিটি থাকে যে সেইখানে ডিফারেন্ট এনার্জির বন্ধন গঠিত হবে, ডিফারেন্ট লেংথের বন্ধন গঠিত হবে, তখন সেখানে কি করে যেই অরবিটালগুলো থাকে সেই অরবিটালগুলো মিলে সবাই মিলে একটা সংকর অরবিটাল তৈরি করে এবং সেই সংকর অরবিটালগুলো আলটিমেটলি কি করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সেই সংকর অরবিটালগুলো এই যে সংকর অরবিটাল সৃষ্টির মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়, সেই সমযোজী বন্ধন গঠিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন। বোঝা গেছে ব্যাপারটা? সো এই জায়গাটাতে আমি একটা জিনিস, একটা কনফিউশন একটু দূর করে দিই, যে কনফিউশনটা আমার ছিল, দ্যাটস ওয়াই সেই কনফিউশনটা তোমাদের দূর করা উচিত। সেই কনফিউশনটা হচ্ছে যে ভাইয়া এই যে আমরা যে অক্সিজেন যখন পড়াইলাম, অক্সিজেন তখন কি দেখাইলাম, এখানে একটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল ওভারল্যাপিং করছে, অ্যান্ড এখানে যে আরেকটা অরবিটাল ছিল সেই অরবিটালটা পাশাপাশি ওভারল্যাপিং করছে, তাই না? পাশাপাশি ওভারল্যাপিং করছে। এই জায়গায় কিন্তু সংকরায়ন ঘটে নাই। কেন সংকরায়ন ঘটে নাই? কারণ এই জায়গায় এক্সপেরিমেন্টালি যা ছিল প্র্যাকটিক্যালিও তাই ছিল। এটা ছিল হচ্ছে পি এক্স অরবিটাল, এটা হচ্ছে পি ওয়াই অরবিটাল, এটা ছিল ধরো যে পি জেড অরবিটাল, এটা ধরো যে পি জেড অরবিটাল, সরি এটা হচ্ছে পি এক্স হলে এটাও পি এক্স, এটা পি জেড হলে এটা পি জেড। সো এখানে পি এক্স আর পি এক্স অরবিটালের মধ্যে অতিক্রমণ করছে, দ্যাট মিনস সেম, শক্তি সেম। এখানে পি জেড অরবিটালের মধ্যে অতিক্রমণ করছে, শক্তি সেম। সো সেটা থিওরিটিক্যালিও যা ছিল এক্সপেরিমেন্টালিও তাই ছিল। আলটিমেটলি এইদিকে সংকরায়নের দরকার নাই, কারণ সংকরায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যদি ডিফারেন্ট কোনো এরকম মানে ডিফারেন্ট বন্ড লেংথ, ডিফারেন্ট বন্ড এনার্জি টাইপের যদি কোনো কিছু সৃষ্টি হয় তখন যাতে তাদেরকে কি করে দেওয়া যায়, সেম করে দেওয়া যায়। কিন্তু এদিকে অলরেডি তারা সেম আছে, সো এই জায়গাতে সংকরায়নের কোনো দরকার নাই। বোঝা গেছে? তো ফ্লুরিন যখন ঘটবে এই জায়গায় কি সংকরায়নের দরকার আছে? নাইট্রোজেন যখন ঘটবে তখন এই জায়গায় কি সংকরায়নের দরকার আছে? না, এদের বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি সবই সেম হবে, বিকজ দুইটাই হচ্ছে নাইট্রোজেন এবং দুইটা সেম অরবিটালের মধ্যে কি করতেছে, অতিক্রমণ করতেছে। এ পর্যন্ত বোঝা গেছে ওটা? ওকে। সো এখন আমরা দেখব যে এই যে এখানে যে সংকরায়ন যেটা করছে sp3 সংকরায়ন, শুধুমাত্র sp3 সংকরায়ন এক্সিস্ট করে না, আরও কিছু সংকরায়ন এক্সিস্ট করে। কীরকম? যে একেবারে sp থেকে যে কখনো কখনো হয় সমান করতে গিয়ে কখনো কখনো কি হয়, হ্যাঁ আকৃতি আমি দেখাচ্ছি, আকৃতি একটু পরে দেখাবো। কখনো কখনো কি হয় যে যে ধরো যে এস আর পি অরবিটাল মিলে সংকরায়ন ঘটায়, অর্থাৎ একটা এস একটা পি, একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল মিলে তারা দুইটা সংকর অরবিটাল ক্রিয়েট করে। এবং সংকর অরবিটাল ক্রিয়েট করার কথা হচ্ছে তুমি জয়টা অরবিটাল এখানে দিচ্ছ ততটা নতুন অরবিটাল গঠিত হবে। এখানে কয়টা অরবিটাল দিচ্ছ? দুইটা। তাহলে কয়টা নতুন অরবিটাল তৈরি হওয়া দরকার? দুইটা না, কারণ দুইটা বক্স ছিল, তাহলে তো তোমার দুইটা সমান করতে গেলে দুইটাই দিতে হবে, তাই না? সো নিউ অরবিটাল হচ্ছে দুইটা এবং দুইটার নাম হচ্ছে এসপি, কারণ এখানে একটা এস একটা পি। আচ্ছা, কখনো কখনো কি হয় একটা এস অরবিটাল আর দুইটা পি অরবিটাল সংকরায়ন ঘটায়, তখন সেটা নাম হয় sp2। কখনো কখনো কি হয় একটা এস অরবিটাল তিনটা পি অরবিটাল সংকরায়ন ঘটায়, তখন sp3। কখনো কখনো আবার sp2d হয়, মানে একটা এস অরবিটাল দুইটা পি অরবিটাল একটা ডি অরবিটাল। আচ্ছা, কখনো কখনো sp3d, অর্থাৎ একটা এস অরবিটাল তিনটা পি একটা ডি অরবিটাল। কখনো কখনো চারটা d2, কখনো কখনো এরকম হয় একটা এস তিনটা ডি। এ পর্যন্ত বোঝা গেছে ওটা? এদিকে নাম্বার কত আসে? 1 3, কত আসে? 4 আর 2 কত? 6। এ পর্যন্ত বোঝা গেছে? 7ও হয় sp3d3। বোঝা গেছে ওটা? sp3 অর্থাৎ একটা এস তিনটা পি তিনটা ডি, প্রয়োজন অনুযায়ী। এখন আগে আমাদেরকে জানতে হবে যে কারা কারা মেনলি সংকর অরবিটাল গঠনে অংশ নেয়, কারা কারা মেনলি সংকর অরবিটাল গঠনে অংশ নেয়। আচ্ছা, খেয়াল করো, আমাকে একটা কথা বলো, সংকর অরবিটাল গঠনের উদ্দেশ্যটা কি? সংকর অরবিটাল কখন ঘটে? সমযোজী বন্ধনে, তাই না? এটা তো আয়নিক বন্ধনে ঘটতেছে না, মানে সমযোজী বন্ধনের ওভারল্যাপিংটা দেখানোর জন্যই তো সেইখান থেকে তো মেইনলি সেটার মানে উদ্ভবটা ঘটছে। সো মেইনলি সমযোজী বন্ধনে কারা অংশ নেয়? বিজোড় ইলেকট্রন নাকি জোড় ইলেকট্রন? সমযোজী বন্ধনে বিজোড় ইলেকট্রন অংশগ্রহণ নেয়। একটার বিজোড় ইলেকট্রন আরেকটার বিজোড় ইলেকট্রন এসে তো ওভারল্যাপিং করে, তাই না? খেয়াল করো।
2p(x1) আরেকটা 2p(x1), সেটাই তো ওভারল্যাপিং করবে, সেটা ওভারল্যাপিং করে না তাদের অরবিটালে কি করবে, দুইটা ইলেকট্রন রাখবে। একটা হাইড্রোজেন তার শেষ কক্ষপথে কয়টা, একটা ইলেকট্রন, আরেকটা হাইড্রোজেন তার শেষ কক্ষপথে কয়টা, আরেকটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুইটা মিলিয়ে তারা এক করবে। খেয়াল করো, এটা না বুঝলে এটাই খেয়াল করো, অরবিটালটা খেয়াল করো। ধরো এটা হচ্ছে এরকম ধরো, এখানে কি এটা কি সমযোজী বন্ধন গঠন করতে পারবে? নর্মাল কথা বলতেছি, বিশেষ টাইপের সমযোজী বন্ধন কিন্তু সেটা গঠন করতে পারবে। নর্মালি সমযোজী বন্ধন গঠন করতে হবে অর্থাৎ বিজুড়গুলা, নর্মালি সমযোজী বন্ধন গঠন করতে পারবে বিজুড়গুলা। অর্থাৎ এই জায়গায় কি বন্ধন গঠিত হবে, যখন একটা ফার্স্ট বন্ধন গঠিত হইতেছে তখন সেটাকে আমরা বলতেছি যে তার মানে সমযোজী বন্ধন কারা গঠন করতেছে, অ্যাকচুয়ালি বিজুড় ইলেকট্রন যেখানে থাকতেছে, তাই না? অর্থাৎ বিজুড় ইলেকট্রন, ক্লিয়ার, বিজুড় ইলেকট্রন সমযোজী বন্ধন গঠন করতেছে। সেকেন্ড হচ্ছে যে এইখানে যেই থার্ড যে প্রশ্নটা দেখানো যাচ্ছে, এটা তখনই সমযোজী বন্ধন গঠন করবে যখন সেটা সন্নিবেশ সমযোজী বন্ধন হবে। সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দেখা যায় যে এখানে H+ আসতে পারে। সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দেখানো যায় যে একটা পরমাণু তার যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রনই সে শেয়ার করতেছে। দ্যাট মিনস সমযোজী বন্ধনে অ্যাকচুয়ালি অংশগ্রহণ কারা নেই, বিজোড় ইলেকট্রন এবং মুক্তজোড় ইলেকট্রন। এবং সেই বিজোড় ইলেকট্রন এবং মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন, ফার্স্ট কক্ষপথের ইলেকট্রন না। খেয়াল করো, ক্লোরিন, ধরো ফ্লুরিন, তো ফ্লুরিনের হচ্ছে ধরো যে 1s2 2s2 2p5, ক্লিয়ার, 549 2p5। এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় কি 1s কি ইয়াতে অংশগ্রহণ করবে, সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না, করলে 2s এবং 2p করবে। এই 2s এবং 2p তারা কি করবে, সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। দ্যাট মিনস খেয়াল করো, 2s এবং 2p কি করবে, তারা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। দ্যাট মিনস কি বোঝাচ্ছে যে সমযোজী বন্ধনে যারা অংশগ্রহণ করতে তারা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বা যুজ্যতা ইলেকট্রনই তো এতে অংশগ্রহণ করে। দ্যাট মিনস সংকরায়ন যদি ঘটে তখন যুজ্যতা ইলেকট্রন যেই সমস্ত অরবিটালে আছে তাদের সংকরায়ন ঘটবে। হ্যাঁ, তাদের মধ্যে যদি পসিবিলিটি ক্রিয়েট হয় তখন সেটা হবে, বাট যুজ্যতা ইলেকট্রন ছাড়া ভিতরের অরবিটালের কি সংকরায়ন ঘটবে না। বোঝা গেছে কিনা ব্যাপারটা? এটা হচ্ছে মেইন থিং, সংকরায়ন কাদের ঘটে, এটা হচ্ছে মেইন থিং। সেইখান থেকে বের করে নিয়ে আসবো যে সংকরায়ন যেভাবে গঠিত হয় সেটা হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা জিনিসে যাই। নর্মালি সিগমা বন্ধন গঠন করার জন্য সংকরায়ন লাগে, পাই বন্ধন গঠন করার জন্য সংকরায়ন লাগে না। পাই বন্ধন গঠন করার জন্য সংকরায়ন লাগে না। কেন লাগে না আমি বুঝাই ব্যাপারটা। কারণ পাই বন্ধনের যে ব্যাপারটা সেটা হচ্ছে, পাই বন্ধন যখন গঠিত হয় তখন পাশাপাশি অধিক্রমণ ঘটে এবং সেই জায়গাটাতে দেখা যায় যে মানে বন্ধন দৈর্ঘ্য তুমি সমান দেখানো যাইতে পারে। খেয়াল করো। আচ্ছা, এটা জাস্ট আপাতত লিখা রাখো তো, আমি পরবর্তীতে যখন অ্যাসিটিলিন অণুর গঠন প্রকৃতি দেখাবো তখন আমি বুঝাবো যে পাই বন্ধনের জন্য সংকরায়ন ঘটে না, অর্থাৎ পাই বন্ধন সংকরায়নে অংশগ্রহণ নেয় না। পাই বন্ধন সংকরায়নে অংশগ্রহণ নেয় না। শুধুমাত্র সিগমা বন্ধনের জন্য সংকরায়ন প্রয়োজন। অর্থাৎ আমি যদি দেখাই যে এখানে কার্বন আর এইদিকে কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, দুইটা করে এইচ হবে, তো এইচ। এখন এইদিকে যদি আমি বলি যে এইদিকে সংকরায়ন কোন কোন জায়গায় ঘটছে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে এই জায়গাটার মধ্যে সংকরায়ন গঠিত হয়েছে, দেন এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সংকরায়ন হয়েছে, এই কার্বন এবং এই কার্বনের মধ্যে হয়েছে, এবং এই কার্বনের ফার্স্ট যে সিগমা বন্ড ছিল সেটার মধ্যেও সংকরায়ন হয়েছে। বাট যে পাই বন্ধনটা যেটা আছে সেটার মধ্যে সংকরায়ন ঘটে নাই। এটা হচ্ছে আনহাইব্রিডাইজড অরবিটাল। কারণ সংকরায়ন তাদের মধ্যেই ঘটতেছে যারা ইলেকট্রন শেয়ার করতেছে, ইলেকট্রনের মানে জাস্ট দুইটা ইলেকট্রন শেয়ার করতেছে। তো জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, অ্যাসিটিলিন এটা যখন গঠন প্রকৃতি বাড়াবো তখন অলরেডি আসবে, তো জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, এখন জাস্ট মাথায় রাখো যে সংকরায়ন ঘটতেছে শুধুমাত্র সিগমা বন্ধনের, এবং যদি সেইখানে কোনো মুক্তজোড়ী ইলেকট্রন থাকে। দ্যাট মিনস আমাকে যদি বলে যে সংকরায়ন কীভাবে বের করতে হবে, যে BeCl2 অণু বা NH3 অণু, NH3 এ কী টাইপের সংকরায়ন ঘটায়, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখবো যে এর সিগমা বন্ধন কতটা আছে, অর্থাৎ নাইট্রোজেন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। সিগমা বন্ধ কয়টা আছে? 3টা।
প্রত্যেক একক বন্ধন একটা সিগমা বন্ধন। তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, কটা হয়েছে? তিনটা। প্লাস দেখবো যে এটা লোন পেয়ার কয়টা আছে। লোন পেয়ার মানে মুক্ত জুড়ি ইলেকট্রন কয়টা আছে। অর্থাৎ এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে একটা ছিল, তিনটা সে শেয়ার করে দিচ্ছে, আরও দুইটা আছে যেটা লোন পেয়ার মুক্ত জোড়। খেয়াল করো, নাইট্রোজেন 1s2 2s2 2p3, এই তিনটা হাইড্রোজেনের সাথে কানেক্টেড হয়েছে শেষ কক্ষপথ। কি বলছি? সমযোজী বন্ধনের কারো অংশ নেই, শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো, তাই না? তো এই শেষ কক্ষপথে আরও দুইটা ইলেকট্রন বাকি আছে যেগুলো হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তো সংকরায়নে অংশ নিবে হচ্ছে শেষ কক্ষপথটা, পুরা শেষ এটা, অর্থাৎ এসপি। এদিকে যদি ডিউ থাকতো তাহলে এসপিডি সবাই, মানে শেষ যেই এটা আছে সেটা আলটিমেটলি টোটালটা আলটিমেটলি সংকরায়নে অংশগ্রহণ করবে। তাহলে এইখানে সংকর আরেকটা অরবিটাল আমরা পাচ্ছি। কোন অরবিটাল? এস অরবিটাল। কি পাচ্ছি? এস অরবিটাল। সো মেইনলি সংকরায়ন বের করার মেইন রুলসটা হচ্ছে যে একটা পরমাণুর চারপাশে সিগমা বন্ধন প্লাস তার মুক্তজোড় কয়টা, তার মুক্তজোড় কয়টা। মুক্তজোড় এখানে কয়টা আছে? একটা। সো একটা প্লাস একটা, অর্থাৎ এখানে কয়টা আসলো? সংখ্যা কিন্তু আসলো 4। আমরা দেখাইতে পারি এস একটা পি 3টা, 4 হয়ে গেল। এস একটা পি কয়টা? 3টা, 4 হয়ে গেল। সো এই যে এস একটা এবং পি 3টা 4 হয়ে গেল, দ্যাট মিনস এই এন এর মধ্যে কি ঘটে? নাইট্রোজেনের মধ্যে যখন সে বন্ধন গঠন করতে যাবে অ্যামোনিয়া, তখন তার কি সংকরায়ন ঘটে? sp3 সংকরায়ন ঘটে। তখন কি সংকরায়ন ঘটে? sp3। আমাকে যদি বলে যে BeCl2 বের করো, BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, বা বোরন BF3, তখন আমি কি করব? বয়ফ্রেন্ড 3টা কি করব এক্ষেত্রে? টাইম কতটুকু হয়েছে? 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা, এটা 1.5 ঘন্টার ভিতরে শেষ করে দিব, এর বেশি নিব না, স্টুডেন্টরা থাকবো না। আমাকে যদি বলে যে BF3 বয়ফ্রেন্ড 3টা, ঠিক আছে, এটার সংকরায়ন কি? তাহলে আমরা কী করব? এখানে BF এর আগে দেখবো যে এটা যদি আঁকতে চায় তাহলে ফ্লোরিন 3 পাশে কি থাকবে? ফ্লোরিন থাকবে, তাই না? 3 পাশে যদি ফ্লোরিন থাকে তাইলে আমরা কি দেখাবো? তার সিগমা বন্ধন কয়টা? একটা, সরি 3টা। আর তার মুক্তজোড় আছে। বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 1s2 2s2 2p1। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রনই তো বন্ধনে অংশগ্রহণ নিচ্ছে। মুক্তজোড় আছে? নাই, দ্যাট মিনস 0। তার মানে 3 এর জন্য কি দিতে পারো? sp2, কারণ এস হচ্ছে একটা আর পি হচ্ছে কয়টা? 2টা। কয়টা হলো? 3টা। আমি যদি বলি যে BeCl2, তাহলে কি করব? বি এর সাথে কয়টা যুক্ত আছে? 2টা মানে একক বন্ধন দুইটা 2টা গঠন করবে, দ্যাট মিনস 2 প্লাস বিতে কোনো মুক্তজোড় নাই 2, দ্যাট মিনস কি অরবিটাল কি সংকরায়ন করবে? সে sp1 আর sp তো এক কথায়, বুঝা গেছে ওটা? দ্যাট মিনস এটা হচ্ছে মেইন থিং, যে সংকরায়নে অংশগ্রহণই করতেছে সিগমা বন্ধন এবং মুক্তজোড় ইলেকট্রন, বা সরাসরি যারা সিগমা বন্ধনে অংশগ্রহণ করে, তারাই। সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা গঠিত হয় সেটাও সিগমা বন্ধনের মাধ্যমে গঠিত হয়, অর্থাৎ মুখোমুখি অধিক্রমণ ঘটে, মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে হয়। সো এখানে ধরো যে এখানে যদি NH4+ যদি আসে, তাহলে কিভাবে ঘটবে? ধরো এটা হচ্ছে একটা অরবিটাল, এটা হচ্ছে আরেকটা অরবিটাল, এটা হচ্ছে আরেকটা অরবিটাল, এটা হচ্ছে একটা অরবিটাল যেটার মধ্যে 2টা ইলেকট্রন আছে, তাই না? এটা হচ্ছে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আমরা আগে থেকে জানি যে sp3 সংকরায়ন ঘটতেছে। সো sp3 সংকরায়ন ঘটানোর ওইভাবে দরকার নাই, জাস্ট এইভাবে খেয়াল করো। এখানে একটা হাইড্রোজেন এসে ওভারল্যাপিং করতেছে এটার সাথে, এটা জাস্ট হাইড্রোজেন, এটা জাস্ট হাইড্রোজেন, এটা জাস্ট হাইড্রোজেন। এখন এইখানে যখন একটা হাইড্রোজেন আসবে সেটা কিন্তু H+, কিন্তু সেটা H+ হলেও তার s অরবিটাল তো এইটার সাথে অধিক্রমণ যদি না ঘটায় তখন কি বন্ধন গঠিত হবে? দ্যাট মিনস এইদিকে যে অধিক্রমণটা করতে হয় সেটা কি মুখোমুখি করতেছে না? দ্যাট মিনস সিগমা বন্ধনের 2টা প্রকার পাই। একটা হচ্ছে সরাসরি 2টা বিজোড় ইলেকট্রন জনিত অরবিটাল যদি ওভারল্যাপিং করে তখন এটা হচ্ছে একটা টাইপের সিগমা বন্ধন। আর একটা হচ্ছে বিশেষ টাইপের সিগমা বন্ধন, যেই সিগমা বন্ধনটা অ্যাকচুয়ালি কাদের মধ্যে গঠিত হয়? একটার মধ্যে 2টা ইলেকট্রন আছে আর একটার মধ্যে কোনো ইলেকট্রন নাই, অর্থাৎ ফাঁকা অরবিটাল এবং পূর্ণ অরবিটালের মধ্যে যদি কখনো কখনো এরকমটা ঘটে। তো দ্যাট মিনস সংকরায়নে অংশগ্রহণ করতেছে অলরেডি শুধুমাত্র সিগমা বন্ধনগুলো। সো আমরা এইদিকে জাস্ট এইভাবে বের করি যে নর্মাল সিগমা বন্ড প্লাস মুক্তজোড় প্লাস লোন পেয়ার, এটা হচ্ছে সংকরায়নের মেইন সূত্র। বাট আরও কিছু ট্রিক্স আছে, সেগুলো ট্রিক্স, নট মেইন সূত্র। এটা হচ্ছে মেইন সূত্র। এই সূত্রে গেলে তুমি কোনোদিন কোনো সংকরায়ন ভুলবা না, মানে কোনোদিন কোনো সংকরায়ন তোমার ভুল হবে না।
কিন্তু এই সূত্রটার একটু সমস্যা আছে। আমাকে যদি এখন দেয় যে ভাই তুমি SO4 2 মাইনাস এটা সংকরায়ন বের করে দেবো, SO4 2 মাইনাসের সংকরায়ন বের করতে গেলে আমার আগে জানতে হবে যে SO4 কয়টা সে সিগমা বন্ধন গঠন করছে, কয়টা পাই বন্ধন গঠন করছে, অর্থাৎ SO4 এর যে অণুর যে আকৃতি, সেই আকৃতিটা আগে থেকে আমার মাথায় থাকতে হবে। প্রবলেম ইজ হিয়ার, আমি এই সূত্র দিয়ে এই জায়গায় ধরা খাবো। সো আমি নর্মালি কয়েকটা ট্রিক্স দিচ্ছি, মানে আগে নর্মাল রুলসগুলো দিচ্ছি। সো নর্মাল রুলসগুলো দিয়ে কোনটা কোন জায়গায় খাটাইতে হবে সেটা আমি বলে দিব, ঠিক আছে? আগে জাস্ট এটা লিখো যে সংকরায়ন আমরা কীভাবে বের করব। সংকরায়ন বের করার সবার আগে মেইন যে রুলসগুলো আছে, মেইন রুলসগুলো হচ্ছে এটা, যে সংকরায়ন হচ্ছে মেইনলি সংকরায়ন হচ্ছে সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার বা মুক্তজোড় প্লাস কি লোন পেয়ার। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। আচ্ছা, এইটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যদি একটা কেস আছে, ইন কেস অফ, এটা হাইব্রিডাইজেশনে লিখি, বাংলায় লেখাটা এরকম লাগতেছে, হাইব্রিডাইজেশন। ইন কেস অফ যে যদি কোনো একটা লোন পেয়ার, কোনো ক্ষেত্রে লোন পেয়ার যে জায়গায় আছে, ধরো এদিকে হচ্ছে নাইট্রোজেন আছে, এই অণুটার কথা চিন্তা করো, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন, এখানে তাদের কি আছে, এখানে নাইট্রোজেনের কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই না? নাইট্রোজেনের কি আছে এদিকে, মুক্তজোড় ইলেকট্রন আছে। সো কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যেইটার আমরা সংকরায়ন হিসাব করতেছি সেটার একটা মুক্তজোড় আছে, একটা বা দুইটা বা তিনটা মুক্তজোড় আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, সেইটা যেই পরমাণুর সাথে সংযুক্ত, এখানে সে কার সাথে সংযুক্ত, কার্বন, এইখানে নাইট্রোজেনটা যে কার্বনের সাথে সংযুক্ত, যেই পরমাণুর সাথে সংযুক্ত, সেই পরমাণুর যদি পাই বন্ধন থাকে, তখন এখানে একটা মুক্তজোড় সংকরায়নে অংশগ্রহণ করবে না। আচ্ছা খেয়াল করো, এদিকে নাইট্রোজেনের তোমার সংকরায়ন কি হওয়া উচিত ছিল, খেয়াল করো তো, নাইট্রোজেনের পাশে সিগমা বন্ধন কয়টা, একক বন্ধন কয়টা, একক বন্ধন কয়টা এদিকে? আচ্ছা খেয়াল করো, এদিকে তুমি এদিকে একটা হাইড্রোজেনকে দিয়ে দাও, নাইট্রোজেনের পাশে সিগমা বন্ধন কয়টা, তিনটা। আচ্ছা, নাইট্রোজেনের পাশে সিগমা বন্ধন হচ্ছে তিনটা, মুক্তজোড় কয়টা, একটা। তার মানে এটা সংকরায়ন কত হওয়া উচিত ছিল, sp3। সংকরায়ন কত হওয়ার কথা ছিল, sp3। বাট আমি কি বললাম, এই যে নাইট্রোজেনটা আছে সেটা যেই পরমাণুর সাথে সংযুক্ত, সেই পরমাণুতে এখন কি এক্সিস্ট করতেছে, একটা ডাবল বন্ড এক্সিস্ট করতেছে, মানে একটা পাই বন্ধন এক্সিস্ট করতেছে। নর্মাল কথা হচ্ছে এটা, কি বন্ধন এক্সিস্ট করতেছে, যদি এইখানে পাই বন্ধন এক্সিস্ট করে, তার পাশের অরবিটালে যদি পাই বন্ধন এক্সিস্ট করে, তখন একটা মুক্তজোড় সংকরায়নে অংশগ্রহণ নিবে না। অর্থাৎ এইটার এক্সপেক্টেড সংকরায়ন কি ছিল, sp3, কিন্তু এখানে রিয়েল সংকরায়ন কি করতেছে, sp2। sp এ পর্যন্ত বোঝা গেছে ওটা? আচ্ছা, এটা হচ্ছে কনজুগেশনের কারণে। কনজুগেশন কি, সেটা হচ্ছে বেসিক্স অফ রিয়াকশন, যখন অর্গানিক কেমিস্ট্রি যখন বেসিক্স অফ রিয়াকশনে যাব তখন বুঝাবো যে কনজুগেশন, এটা হচ্ছে জাস্ট কনজুগেশনের কারণে। প্রতিটা যৌগের বা পরমাণুর বা অণুর মানে মেইন টার্গেটটা হচ্ছে তারা যেন স্থিতিশীল হইতে পারে, স্থায়িত্ব অর্জন করতে পারে। দেখছিলেন না ইলেকট্রন বিন্যাস করার সময়, দেখতেছিলেন না যে যদি sp-তে যদি কয়টা ইলেকট্রন, সরি sp লিখতেছি, p ধরো s-এ থাকলো দুইটা ইলেকট্রন, আর s-এ থাকলো একটা ইলেকট্রন, আর ধরো কপারটা করলে হইতো, কপার 29 করলে হইতো। আচ্ছা ঠিক আছে, যেটা হোক, মানে শেষ দেখা যায় না যে শেষে, আচ্ছা আচ্ছা দেখো এরকমটা থাকে না, মানে জাস্ট অর্ধপূর্ণ করে দিলে অরবিটালটা বেশি স্থিতিশীল হয়, তখন ইলেকট্রন মানে পুরো বিন্যাসটাকে চেঞ্জ করে ফেলতে হয়। তাহলে কপার ইলেকট্রন বিন্যাসটা করি না কেন, কপার কত 29 না, রাইট, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p, আর দরকার নাই, খেয়াল করো, কপার 1s2 দেন 2s2 দেন কি 2p 3 দেন 3s2 দেন 3p 6 দেন 4s, এখানে হিসাব করতে হবে 6 8, ও সরি 2p6, শিওর 2p6, 6 আর 2 8, 8 আছে 14, 14 আর 18, 4s2 20 দেন কত 3d 9, ঠিক আছে 29, ক্লিয়ার? তখন কি বলছিল যে ভাইয়া এইখান থেকে যদি আমরা এটাকে এইভাবে চেঞ্জ করে নিই, 4s1 আর 3d 10 করে দিই, তখন কি হবে, এটা হবে অর্ধপূর্ণ
এটা কি অর্ধপূর্ণ? আচ্ছা লাস্টে দ্যাট ডাজন্ট ম্যাটার। আর আর 3D10 এটা হচ্ছে পূর্ণ। এখানে যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ সেরকম কন্ডিশন ক্রিয়েট করে তখন এটা বেশি স্থায়ী হয়, যে কারণে কপার ইলেকট্রোমিনাসটা তোমাকে এইভাবে লিখতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে অল টাইম প্রতিটা জিনিস ডিল করবে যে সবাই গিয়ে স্থায়ী হইতে চাইবে। সো ঠিক এই কারণে এইখানে যদি কনজুগেশন ঘটে, এখানে যদি একটা মুক্তজোড় যদি সংকরায়নে এসে অংশগ্রহণ না করে, একটা মুক্তজোড় যদি কি না করে সংকরায়নে অংশগ্রহণ না করে, তখন দেখা যায় যে সেটা বেশি স্থায়িত্ব লাভ করে। কেন করে সেটা আমি পরবর্তীতে দেখাবো, বেসিক্স অফ রিঅ্যাকশনে কনজুগেশনে দেখাবো। বাট জাস্ট এই জিনিসটা আজকে বিলিভ করো যে একটা মুক্তজোড় যদি তার পাশে যদি পাই বন্ধন থাকে, তাইলে এই একটা মুক্তজোড় যদি সংকরায়নে অংশগ্রহণ না নেয় তখন সেটা বেশি স্থায়ী হয়। সো বেশি স্থায়ী হওয়ার কারণে সেখানে সেটা সংকরায়নে অংশগ্রহণ করতেছে না, আলটিমেটলি সেটা আমরা sp2 পাইছি। সো এই জিনিসটা এখানে আসবে যে ইন কেস অফ অ্যাডজেসেন্ট পাই বন্ড থাকলে, অ্যাডজেসেন্ট পাই বন্ড মানে কি, মানে নেক্সট যে অ্যাটম আছে সেই নেক্সট অ্যাটমের যদি থাকে অ্যাডজেসেন্ট পাই বন্ড, ইন কেস অফ অ্যাডজেসেন্ট পাই বন্ড থাকলে, অ্যাডজেসেন্ট পাই বন্ড থাকলে, অ্যাডজেসেন্ট পাই বন্ড থাকলে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার -1, এটা হচ্ছে মেইনলি সংকরায়ন। এটা হচ্ছে মেইন সূত্র, এটা হচ্ছে মেইন সূত্র। এখন কিছু ট্রিক্স দেখাবো, বাট ট্রিক্স দেখাবো সংকরায়ন বের করার। বাট এইটা ট্রিক্স দেখার আগে মেইন রুলসটা জানি না, মেইন রুলস এটা হচ্ছে মেইন রুলস। কারণ সংকরায়নে অংশগ্রহণ করতে হচ্ছে নর্মালি সিগমা বন্ড অ্যান্ড লোন পেয়ারগুলো। সংকরায়নে অংশগ্রহণ করতে হচ্ছে সিগমা বন্ড, লোন পেয়ার, আর কখনো একটা বাদ যাচ্ছে। এখন খেয়াল করো, এদিকে যদি অক্সিজেন থাকে তাহলে কী হবে, এটা সংকরায়ন কী হবে বের করো তো দেখি। এখানে হচ্ছে অক্সিজেন আছে, তাই না? ওকে, সো এদিকে ধরো যে একটা হাইড্রোজেন দিব কিনা, ধরো হচ্ছে এটা এরকম, এটা হচ্ছে এরকম। আচ্ছা ওয়েট, এদিকে এটার কয়টা ইলেকট্রন, একটা দুইটা, 6টা হয়ে গেছে না, 6টা, আর দুইটা মনে হয় এদিকে মনে হয় একটা হাইড্রোজেন আছে যেটাও। তাহলে এদিকে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে কয়টা হবে তোমার? 3টা সিগমা বন্ধন আসছে নাকি? ও আচ্ছা সরি, হ্যাঁ 2টা। দ্যাট মিনস সিগমা বন্ধন কয়টা এদিকে? 2টা। 2 প্লাস এদিকে কি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে sp3 এক্সপেক্টেড সংকরায়ন কি, এক্সপেক্টেড সংকরায়ন sp3, কিন্তু সংকরায়ন হবে হচ্ছে 2 + 2 - 1, অর্থাৎ sp2 সংকরায়ন হবে। অ্যাডজেসেন্ট পাই বন্ড আছে, ক্লিয়ার? সো অ্যাডজেসেন্ট পাই বন্ড থাকলে হবে। আচ্ছা এখন যা ট্রিক্স, সংকরায়ন বের করার ট্রিক্স, তারপরে আমি আস্তে আস্তে ইয়াগুলোতে যাবো। সংকরায়ন বের করার ট্রিক্স কি? ট্রিক্স হচ্ছে এটা সব ক্ষেত্রে খাটবে না, কারণ এটা হচ্ছে ট্রিক্স, এটা নট রুলস, এটা হচ্ছে মেইন রুলস, এটা কখনোই ব্যতিক্রম হবে না। ট্রিক্সটাতে অনেক ক্ষেত্রে দেখবা যে মিলতেছে না, বাট মোস্ট অফ দ্য কেসে তুমি সেটা সমাধান দিতে পারবা। দেখো তুমি গঠন না জেনেও কীভাবে বের করতে পারবা, হাফ ইন্টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? যুযুত ইলেকট্রন ইন দ্য সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণুতে যুযুত ইলেকট্রনের সংখ্যা, প্লাস অ্যাটাচড মোনোভ্যালেন্ট অ্যাটম। অ্যাটাচড মোনোভ্যালেন্ট অ্যাটম মানে হচ্ছে এটার সাথে একযোজি কয়টা পরমাণু যুক্ত আছে, একযোজি কতটা পরমাণু যুক্ত আছে, প্লাস নেগেটিভ চার্জ। যদি কোনো নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটাকে কী করতে হবে, প্লাস করতে হবে। আর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটাকে মাইনাস করতে হবে, মাইনাস পজিটিভ চার্জ। একেবারে সব পড়ে দেবো, এমন কোনো থাকবে না যে তুমি সেটা সংকরায়ন পারো না, ঠিক আছে? একেবারে মাস্টার ক্লাস। সো এটা হচ্ছে জাস্ট ট্রিক্স। এখন খেয়াল করো, SO4 2- যখন আমরা গেলাম তখন আমরা বুঝতে পারতেছিলাম না যে এখানে এর সাথে অক্সিজেন একক বন্ধন দ্বিবন্ধন বা অ্যাকচুয়ালি 2- কার ওইরকম টাইপের একটা ভেজাল ছিল, মানে সেটা রিয়েলি আমরা সেটার আকৃতিটা বের করতে পারতেছি না, আকারটা বের করতে পারতেছি না। বাট আমরা যদি এই সূত্রটা এখন এই জায়গায় খাটাই তখন দেখা যাবে যে ইজিলি বের হয়ে যাবে। কীরকম? হাফ ইন্টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার। সো সালফারের যুযুত ইলেকট্রন কত, শেষ কক্ষপথে ইলেকট্রন কত? সালফার কোন কক্ষপথে আছে? 16তে না? OS কত 6 না? তাহলে সালফারের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে হচ্ছে 6 প্লাস অ্যাটাচড মোনোভ্যালেন্ট অ্যাটম। অক্সিজেন কটা অ্যাটম আছে? 4টা, কিন্তু তারা কি মোনোভ্যালেন্ট? মোনোভ্যালেন্ট মানে একযোজি। একযোজি মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন, এগুলা। এটা কি একযোজি না দ্বিযোজি? দ্বিযোজি। ওকে, তাহলে কি 0 প্লাস নেগেটিভ চার্জ কত?
নেগেটিভ চার্জ কয়টা আছে? দুইটা না? প্লাস দাও। মাইনাস পজিটিভ চার্জ, কোনো পজিটিভ চার্জ আছে না, 0। তাহলে কি আসতেছে? 1/2 × 8 4 sp3। বুঝা গেছে ওটা? রিয়েলি করতে গেলে তুমি জাস্ট এটার ইয়াটা দেখো, এটা জাস্ট আঁকো। এটা হচ্ছে আঁকতে গিয়ে অনেকটা টাইম লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম মেবি এস এর সাথে দুইটা এরকম ইয়া করে, আরেকটা মনে হয় এরকমভাবে সমযোজী বন্ধন ইয়াতে অংশ নেই। SO4 2 মাইনাসের ইয়াটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এই দুইটা অক্সিজেনের মাইনাস, হ্যাঁ দুইটা জায়গায় সন্নিবেশ আসে আর দুইটা জায়গায় এরকম আসে। তারপরে বন্ধনটা একটু গুগল করে দেখে নিতে পারো স্ট্রাকচারটা। এই জায়গায় দেখো সিগমা বন্ধন কয়টা? 1টা 2টা 3টা 4টা, তো গ্যাস sp3। এটা হচ্ছে রিয়েল। বাট তোমার যেহেতু পরীক্ষার হলে তোমাকে PO4 3 মাইনাস দিলাম, PO4 3 মাইনাস। এখানে ফসফরাসের কি টাইপের সংকরায়ন ঘটছে? তোমার এই যে এরকম একটা ঘটনা আঁকতে হবে না? আঁকতে অনেক টাইম চলে যাবে না? টাইম চলে যায়, দেন তুমি এটা বের করলা। অনেক কাহিনী থাকে, জাস্ট এগুলার ক্ষেত্রে এটা ইউজ করো। হ্যাঁ ট্রিক্স খাটবে না, বাট তোমাদের লেভেলে যেগুলো আছে সেগুলো দিয়ে মনে পারবে যেতে পারবা, বুঝতে পারছো? যেগুলোতে ট্রিক্স খাটবে না সেটা বলে দেবো যে সেটা এটা ছাড়া উপায় না, মানে এইটা হচ্ছে মেইন। যেমন তুমি এই জিনিসটা তুমি জৈব যৌগের কোনো এর ক্ষেত্রে খাটাইতে পারবে না। এই যে ফিউরান একটু আগে দেখাইছিলাম না, ফিউরান পাইরিমিডিন স্ট্রাকচারগুলো, বেঞ্জিনের মতো বেঞ্জিন লাইক স্ট্রাকচারগুলো দেখাইতেছিলাম না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো খাটাইতে পারবে না। তোমাকে যদি আমি বলি যে বেঞ্জিন, খেয়াল করো এটা ধরতে পারবা। জৈব যৌগের ক্ষেত্রে জৈব যৌগ যেগুলো আছে, জৈব যৌগ সেগুলোর ক্ষেত্রে এই সিস্টেম খাটবে না, মানে এই ট্রিক্স ফেল করবে। কিন্তু এটা জৈব অজৈব সবার ক্ষেত্রে সেম, এই ট্রিক্স জৈব অজৈব সবার ক্ষেত্রে সেম। এটা ট্রিক্স না, এটা তো মেইন রুলস। তো খেয়াল করো, আমি যদি তোমাকে দিই যে বেনজিন, ধরো এখানে হচ্ছে C6H6, ক্লিয়ার? C6H6 এরকম দেন এরকম। এখন বললাম যে এদিকে যে কার্বন আছে তার সংকরায়ন কত, তো তার সংকরায়ন যদি তুমি বের করতে যাও তাহলে কি দিবা? এটা দিয়ে করো, দেখো 1/2 × নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন। ওকে, কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা, তাই না? কারণ 2 4 6 আসছে, তাই না? অ্যাটাচড মোনোভ্যালেন্ট অ্যাটম। অন এদিকে হাইড্রোজেন একটা মেয়ে, বেনজিনের একটা না? একটা। খেয়াল করো, প্লাস নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ আছে এরকম কিছু নাই, 0 0 1/2 × 5 2.5। এটা কোনো কিছু দেওয়া যাবে না। এইটার ক্ষেত্রে এই ট্রিক্সটা ফেল করবে, বুঝতে পারছো? এই ট্রিক্সটা আমি বললাম না, এটা হচ্ছে জাস্ট হ্যাঁ এটা হবে না মেনলি। এটা তো একটা জাস্ট ট্রিক্স, এটা তো মেইন রুলস না। কিন্তু তুমি মেইন রুলসে যাও। মেইন রুলস কি? সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। এখানে কার্বনের সাথে এই হাইড্রোজেনের একটা একক বন্ধন আছে, তাহলে এখানে কয়টা একক বন্ধন গঠিত হয়েছে? 3টা। একটা তো এই কার্বনের সাথে হয়েছে একটা একক বন্ধন, আর একটা এই একটা একক বন্ধন, আর একটা হাইড্রোজেনের সাথে একক বন্ধন, 3টা 3 প্লাস। কার্বনের কি কোনো লোন পেয়ার আছে? লোন পেয়ার নাই। কার্বনের তো লোন পেয়ার আর থাকতেছে না ভাই। আরে ভাই কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 4টা না? 4টার মধ্যে তো একটা তো হাইড্রোজেনের সাথে করলো, আর দুই দিক দিয়ে 2টা কার্বনের সাথে করলো, আর একটা তো পাই বন্ধনে অংশগ্রহণ করছে। কোনো লোন পেয়ার নাই। তো লোন পেয়ার যদি না থাকে তাহলে অ্যাডজেসেন্ট পাই বন্ড আছে, অ্যাডজেসেন্ট কিন্তু পাই বন্ড আছে। সে যার সাথে সংযুক্ত, সে এই যে এইদিকেই চিন্তা করো, সে যার সাথে সংযুক্ত তার কি আছে? অ্যাডজেসেন্ট পাই বন্ড আছে। কিন্তু অ্যাডজেসেন্ট পাই বন্ড থাকলেই তার তো লোন পেয়ার তো নাই। তাহলে কি এই জিনিসটা আছে যে সিগমা বন্ড থেকে লোন পেয়ার -1? সেটা তো দেওয়ার দরকার নাই, কারণ আমরা আগে বলছিলাম যে সেইখানে যদি এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট হয় যে অ্যাডজেসেন্ট পাই বন্ড থাকে, তখন মুক্তজুড়ি এক জোড়া মুক্তজুড়ি ইলেকট্রন অংশগ্রহণ করে না, কিন্তু মুক্তজুড়ি নাই। তো জাস্ট এখানে জাস্ট সিগমা বন্ড প্লাস লোন পেয়ার কত? 0। তাহলে কত আসে? sp2। বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন রুলস, এটা হচ্ছে মেইন রুলস। এটা কখনোই ফিল করবে না। বাট কিছু ক্ষেত্রে কমপ্লিকেটেড, বের করাটা কমপ্লিকেটেড, দ্যাটস আমাদেরকে কি করতে হয়? আচ্ছা, এটা গেল ট্রিক্স ইউজ করতে হয়, বুঝা গেছে? এই ট্রিক্সটা দ্যাট মিনস অজৈব যৌগগুলোর ক্ষেত্রে এই ট্রিক্সটা কাজে লাগবে। এই ট্রিক্সটা আমরা তখনই হেল্প না যখন আমাদের মনে হচ্ছে যে আমি যৌগটার মানে ওইটার গঠনচিত্র জানি না, তখন এইটাতে যাবা। আদারওয়াইজ এইটা বেস্ট, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সিস্টেম, আরেকটা আছে, সেটা একটু দেখাই দিই। আরেকটা হচ্ছে এই যে খেয়াল করো, ধরো CuNH3 2+, NH4 2+। এটা একটা জটিল যৌগ। আমি মনে হয় যে এই ক্লাসে সংকরায়ন আর দেখাইতে হবে না। সংকরায়ন মনে হয় 3টা পার্ট লাগবে, 3টা বেসিক পার্ট লাগবে। আমি জাস্ট এইখানে জাস্ট সংকরায়ন কীভাবে বের করতে হয় সেটা দেখাইতেছি, জাস্ট কীভাবে বের করতে হয়। বাকি জিনিসগুলো আমরা পরবর্তীতে যাবো। তো এখানে CuNH3 2+, এটাতে কী টাইপের সংকরায়ন ঘটছে? এটা হচ্ছে একটা জটিল আয়ন।
সো এটা বের করা খুব ইজি, জটিল আয়নগুলো খুব ইজি ভাই, খেয়াল করো। সিউ এর সাথে এই যে যেটা সংযুক্ত হয়েছে সেটাকে বলা হয়েছে লিগেন্ড, সেটা কি বলা হয়? লিগেন্ড। জটিল যৌগ যখন পড়াবো তখন ডিটেলস বুঝবা যে লিগেন্ড মানে আচ্ছা লিগেন্ড কি সেটা আমি বলি। যারা এক জোড়া মুক্ত ইলেকট্রন দান করতে পারে তারাই লিগেন্ড। এক জোড়া ইলেকট্রন কি করতে পারে? যারা সমযোজী বন্ধনে তারা শেয়ারের জন্য দান করতে পারে তারাই কি? লিগেন্ড। এইখানে কপারের যদি তোমার কি আছে, এটা কি বলে, কি সংকরায়ন হয়েছে সেটা বের করতে বলে, তাইলে জাস্ট কোনো কিছু করার দরকার নেই। জাস্ট এই যে এইদিকে সে যতটা লিগেন্ড সংযুক্ত আছে সেটা দিয়ে সংকরায়ন বের করতে পারবে। কয়টা লিগেন্ড সংযুক্ত আছে এদিকে? 4টা। দ্যাট মিনস কপারের sp3 সংকরায়ন করছে। 4 মানে কি? এটা দেখতে জটিল হলে এটাই সব থেকে বেশি ইজি। বুঝে গেছে ওটা? যেমন যদি এরকম থাকে FeCN6, আমি জানি না এখানে 2+ দেওয়া যায় 3+ দেওয়া যায়, বাট নট শিওর। যদি এরকম কোনো একটা মানে খুব স্ট্রাকচার, ঘাবড়ানোর কিছু না ভাই, এদিকে কি আছে 6 আছে, তার মানে কি sp3 4টা হইলো, ডি দিয়ে দিও 2টা, শেষ। বুঝা গেছে? তো এইগুলো হচ্ছে দ্যাট মিনস এই মেডিকেলে এইরকম টাইপেরই কোনো একটা দিবে। বাট তোমার হচ্ছে এই 3টা জিনিস যদি মাথায় রাখো তাহলে তুমি কোনো টাইপের সংকরায়ন তোমার ভেজাল যাবে না। একটা না হলে আরেকটা প্রয়োগ করে ফেলতে পারবা। যে মনে হয় যে একটা দিয়ে হইতেছে না, একটা 0.5 আসতেছে, যে 2.5 আসতেছে, সাথে সাথে জাম্প করো ওইটাতে। দাদা ঠিক আছে, মেইন রুলসে ফিরা যায়, বুঝতে পারছো? তো মেইন কথা হচ্ছে এটা, যে তোমার যদি মেইন জিনিসটা জানা থাকে, মানে এটা হচ্ছে মেইন রুলস। স্টুডেন্টরা যেটা করে জানো, আমাদের ট্রেডিশনাল এতে আমরা জাস্ট এইটা শিখাই, কিছু কিছু টিচাররা শুধুমাত্র এটা শিখায়, বাট এইটাও তারা শিখায় না। এটা আমি কোনো জায়গায় পাই নাই। মানে এইটা বের করতে, এটা কখন বের করছে? আমি অর্গানিক কেমিস্ট্রি যখন সংকরায়ন বের করতে গেলাম তখন বের করা যায় না, ঘাটতে গিয়ে বের হয়েছে যে যদি মানে কনজুগেশন যখন পড়তে গেলাম তখন বের হয়েছে যে ব্যাপারটা হচ্ছে এটা। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা সামারাইজড। এই 3টা জিনিস যদি তোমার মাথায় থাকে, নাম্বার অফ লিগেন্ড, এইটা অ্যান্ড এইটা, কোনো টাইপের সংকরায়নে তুমি আটকাবে না। সামনের লেকচারে আমি বিভিন্ন সংকরায়ন মানে দেখাবো, বন্ধন কোণ কীভাবে বের করতে হয় সবগুলো দেখাবো। তো এটা মোটামুটি 3টা পার্ট হবে মনে হচ্ছে সংকরায়নের। বাট যাই হোক, মাস্টার ক্লাস হবে, ফার্স্ট ক্লাস থেকে একেবারে লাস্ট ক্লাস পর্যন্ত দেখে যেতে হবে। ক্লিয়ার? থ্যাংকস ফর ওয়াচিং।